আর মাত্র কয়েকদিন পর শুরু হতে যাচ্ছে ক্লাব ফুটবলের 25-26 মৌসুম। সেই মৌসুমে আমরা প্রথম ম্যাচ দেখতে পারবো আগস্টের 15 তারিখ ইংলিশ প্রিমিয়ার লিগের। 3 মাস বিরতির পর ফুটবল আবার ফিরছে সবুজ ঘাসে। আজকে আমরা লিভারপুল টিম নিয়ে কথা বলবো গবেষক, লেখক, অনুবাদক সৈয়দ ফয়েজ আহমেদের সাথে। ফয়েজ, তোমার ধন্যবাদ আসার জন্য। থ্যাংক ইউ শোয়েব। আমি খুবই ইমপ্রম্পটু চলে আসছি। আমার বাসায় গাদা গাদা লিভারপুলের জার্সি, অথচ আমি লিভারপুলের জার্সি পরা নাই। এনিওয়ে, এটা শোয়েবের ষড়যন্ত্র, দেশবাসী বুঝতেছেন। আমরা একটু ধরো ক্লপ চলে গেল না, ক্লপের একটা এরা ছিল, ক্লপ চলে গেল, ক্লপ আসার আগের লিভারপুল, ক্লপ থাকাকালীন অবস্থায় লিভারপুল। এবং আমার মনে আছে যে যখন গত মৌসুমটা শুরু হয়, তোমার সাথে আমার যখন কথা হয়, আমরা খুব হতাশ ছিলাম যে স্লট কেমন হইতে পারে। তো আমরা একটু দর্শকদের সুবিধার জন্য যে ক্লপের যে সময়টা, সেটা নিয়ে একটু তোমার কাছে জানতে চাচ্ছি, ক্লপের সময়টা। এখন কি আমরা যারা লিভারপুল ফ্যান তো বটেই, বাকিরাও জানতো যে আমরা 30 বছর ট্রফি জিতি নাই। লিভারপুল স্টিল 30 বছর না জেতার পরেও আমরা ইংলিশ লিগের সবচেয়ে সফল ক্লাবগুলোর একটা। আমাদের 19তমটা অবশ্য ছাপাই গেছিল, ম্যানচেস্টার ইউনাইটেড 20তমটা জিতে। তারপরে আমাদের 6টা চ্যাম্পিয়ন্স লিগ বা 5টা চ্যাম্পিয়ন্স লিগ ছিল। ক্লাবে আসার আগ পর্যন্ত দীর্ঘদিন না জেতার পরেও সব মিলায়া এবং এত ফ্যান বেস দুনিয়া জুড়ে, কিন্তু আমরা এরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছিলাম যে আসলে আমরা লিভারপুল নানা রকম ট্রল থেকে শুরু করে নানা রকম, এই ক্লাব আসলে অতীত জমিদারদের ক্লাব, ওরা হারায় গেছে, ওদের দেওয়ার কিছু হবে। প্রচুর ব্যান্টারিং তো হবে। লিভারপুল ইজ বিকাম এ ফেনোমেনা। অনেক ক্লাব এরকম হয়, ইতিহাস থেকে হারায় গেছে অনেক দারুণ জায়গা থেকে। লিভারপুলের মধ্যে এত বড় ক্লাব বছর পর বছর, এটা ইনএক্সপ্লিকেবল। তারা এত ফ্যান বেজ আছে, তাদের এত সমর্থন, তাদের নানা সময় আমরা ইভেন দেখতেছি ব্যাড লাক গুলা 13 সালে আমরা ওই যে যখন জেরার্ড স্লিপ বলে যেটা বিখ্যাত, বা এরকম অনেক সময় লিভারপুল একটা চোরাবালির মধ্যে পড়ে গেল। তো ক্লব যখন আসে, নো আনএক্সপেক্টেড। আমি ক্লবকে সবসময়ই বলি যে একটা জিনিস দিয়ে ডিফাইন করি, এই ধরনের আলাপে শুরুতে ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নের সাথে যখন আমাদের একটা খেলা হইলো, ক্লব আসার পরই সম্ভবত প্রথম ম্যাচটাই আমরা 1-1 গোলে ড্র করার পরে পুরো ক্লাব গিয়ে পুরো সমস্ত খেলোয়াড়কে নিয়ে ক্রাউডের সামনে গিয়ে তাদেরকে ধন্যবাদ জানাইলো। এবং তখন এটা নিয়ে প্রচণ্ড হাসাহাসি হলো। ক্লব যেহেতু জার্মান, সে ইংলিশ এই ওয়েটটা বুঝে নেয়, লিভারপুলের যে ঐতিহ্য সেটা বোঝে নেয়। ওয়েস্ট ব্রমিচের মতো দল যারা এখন প্রিমিয়ার লিগ খেলেন না, যারা আসলে সবসময় একটা ইন অ্যান্ড আউটের মধ্যে থাকে, সো তাদের সাথে ড্র করার পরে সে খুশি হচ্ছে, দর্শকদের অভিবাদন জানাচ্ছে, লোকে হাসাহাসি শুরু করে দিলে, যেটা আসলে লিভারপুলের মানসিকতার সাথে যায় না। এটা আসলে এক ধরনের ওই কি বলে রেলিগেটেড ক্লাবের মানসিকতা। তা আমরাও প্রথমে স্বাভাবিকভাবে যে আমরা যারা পুরনো ফ্যান, ফুটবলের ফ্যানদের যেটা হয়, এটা যে আমরা আসলে সাপোর্টটা ছাড়া যায় না, কিন্তু আমরাও তার থেকে আসলে কি আর হবে ক্লাব নিয়ে আমাদের প্রত্যেকবারে আমরা এত বেশি ঈশ্বর ভাষা আমরা যেটা বলি ফলস ডন, প্রত্যেকবারে আমরা বিপুল আশায় থাকি। আমরা ইভেন বালাতলির সাইনিং হইলে মনে করি যে এইবার কিছু একটা হয়ে যাবে। ইট ইজ অল ভেরি না, তোরেস তো না, অনেক ভালো প্লেয়ার ছিল। তোরেস ওয়াজ ওয়ান অফ আওয়ার বেস্ট। সুয়ারেজ, লিভারপুলে কিন্তু সেই পুল পাওয়ারটা ছিল, জেরার্ড তো ছিলই, পাশাপাশি দারুণ দারুণ সব প্লেয়াররা খেলে গেছেন, আলোনসো খেলে গেছে। যেই সময় আমরা প্রলং টাইমে কোনো শিরোপা জিতি না ওই সময়। তো এইগুলি তো মোরাললেস সবাই জানে, কিন্তু আমি বারবারই ওই জায়গাটা আসতে চাই যে ক্লব কোথা থেকে শুরু করছিল, এবং ক্লব পরবর্তীতে সে বলতো যে গিয়ে আমি আসলে গোড়া থেকে শুরু করতে চাই। আমার লিভারপুল বড় ক্লাব, লিভারপুল অতীত ইতিহাস খুব দারুণ, এইগুলো আসলে আমাদের জন্য এক ধরনের বোঝা হয়ে যাচ্ছে, সিন্দাবাদের ওই ভূতের মতো আর কি। সো আমরা আসলে একদম গোড়া থেকে শুরু করবো, ফ্রেশ মাইন্ড থেকে শুরু করব, এবং তার সাথে এফএসজির যে গিয়ে পুরোপুরি আমি মানি বলবো না, কিন্তু এফএসজিরও নানা ইভ্যালুয়েশন হয়েছে, এত এই আড্ডা এত কিছু বলা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু ক্লব যেটা করলেন যে একদম শুরু থেকে আমরা শুরু করব, আমাদের ঐতিহ্য বাদ আমরা এবং যে নামের ভারে আমরা যাব না। আমরা দেখা যাচ্ছে যে আমরা তো টাচটা বন্ধ করে দিলাম, মাঠ থেকে বের হওয়ার সময় যে এনফিল্ড টাচটা, ওটাও তো ক্লব বন্ধ করে দিল। ক্লবের প্রথম দিকের যে অ্যাপ্রোচটা যে আমরা আসলে ইসের ভারে, এক্সপেকটেশনের ভারে, নামের ভারে প্রত্যেক সিজনই আমরা বলতাম, এবং আমাদেরকে ট্রল করার একটা
দারুণই বিষয় হয়ে গেছিল নেক্সট সিজন ইজ আওয়ার্স। আমরা জানি আমাদের হবে না, কিন্তু হচ্ছে গিয়া মানে লিভারপুল বামপন্থী দল, মানে বামপন্থীদের ক্লাব বা এরকম না, বাংলাদেশের বামপন্থীদের দেখলে বোঝা যায় যে এদের কিছু হবে না, কিন্তু এরা প্রত্যেকবারে আরে কালকেই বিপ্লব হয়ে যাবে। আলটিমেটলি ক্লাব যেটা বললো যে হচ্ছে গিয়ে আসলে আমরা ওই এক্সপেকটেশনগুলো ঝেড়ে ফেলি, আমরা একটা জয় এক গোলে ড্র করছি, এটা আমাদের জন্য আনন্দের বিষয় দর্শককে নিয়ে। এবং বিল শ্যাঙ্কলিকে তখন কিন্তু আমরা বুঝি নাই যে তার মধ্যে একটা শ্যাঙ্কলি সুলভ মানসিকতা, যে শ্যাঙ্কলি যেমন বলতেছিলেন যে হচ্ছে শ্যাঙ্কলি সবচেয়ে বিখ্যাত ডায়লগ তো হচ্ছে ফুটবল জীবন মৃত্যু থেকে বেশি, কিন্তু শ্যাঙ্কলি আরেকটা বিখ্যাত ডায়লগ হচ্ছে যে ট্রিনিটি ডায়লগ, যেটা ক্রিশ্চিয়ানিটির সাথে খুব বেশি পরিমাণে যায়, যে দর্শক, মাঠ এবং হচ্ছে খেলোয়াড়, এই তিনজন মিলে, সে বাকিদেরকে কিন্তু গুনতেছে না, ম্যানেজমেন্ট মানে এদেরকে সেই করতেছে না। সো কোচ, দর্শক এবং মাঠ, এখন সে হচ্ছে সব মানে প্লেয়ার সব মিলায়, যেটা হচ্ছে যে ক্লপ ওই জায়গাটা আসলে বিল্ড আপ করার চেষ্টা করছে। শ্যাঙ্কলিকেও আমরা যেমন দেখি সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন উঠায় এনে তারপরে সে একটা লেজেন্ডারি জায়গায় চলে যাওয়া। সো ক্লপেরও হচ্ছে উই আর ভেরি প্রাউড ফর দিস ক্লাব, উই উইল ফাইট এভরি ইঞ্চ। আমরা ওই যে শিরোপা টিরোপা ইত্যাদি নিয়ে আপাতত অত দূরের ভাবতেছি না, কিন্তু প্রতিটা ম্যাচ, প্রতিটা আমাদের তোমার আরেকটা জিনিস হয়তো খুব পরিষ্কারভাবে মনে থাকার কথা, শুরু দিকের ক্লবকে নিয়ে আসলে আমরা ঘন্টার ঘন্টা আলাপ করতে পারি। একটা তো ওয়েস্ট ব্রম ম্যাচে বললাম, আরেকটা হচ্ছে নরউইচের সাথে আমরা একটা ম্যাচে 5-4 গোলে জিতলাম। সেই দিকে যে হচ্ছে মানে এই যে পাগলামি, ক্লব ওই দিন তার চশমা হারায় ফেললো এবং হচ্ছে গিয়ে উল্লাস করতে গিয়ে, হ্যাঁ পিছিয়ে ঢোকার তো তার পরেও বহুত ইতিহাস। প্রথম দিকের যে ক্লব ওই রাগী উত্তেজিত মারাত্মক রকম, এক একটা ছোট বড় ক্লাব বলে কিছু নাই, এক একটা গোল, এক একটা রেজাল্ট তাকে আমোদিত করতেছে। সো দ্যাট ওয়াজ দ্য স্টার্ট। মানে প্রতিটা, এটা আসলে লাইফেরও একটা বড় লেসন। আপনারা আসলে হচ্ছে পুরোনো ব্যাগেজগুলো ঝেড়ে ফেলে, যে হচ্ছে তোমাকে যখন পুরোনো এইসব সব কিছু না, আমি অতীতে কি ছিলাম, আমার কি দারুণ অ্যাচিভমেন্ট ছিল, এইসব মানে জাড্যতা ভেঙে আমি হচ্ছে যখন আগাবো। সো ক্লব এক্স্যাক্টলি ডিড দ্যাট, এবং তার সাথে খুবই স্মার্ট অ্যাপ্রোচ, যে হচ্ছে এই যে সালাকে কেনা, সালাকে হচ্ছে সবাই বলতেছিল যে চেলসি ফেল, চেলসি রিজেক্টেড, এ হচ্ছে গিয়ে বলতো যে হেডলেস চিকেনের মতো দৌড়ায়, শুটিং করতে পারে না, গোলা না, অথচ সেই সালার যে ট্রান্সফরমেশন, এবং তাকে হচ্ছে কেনা, তাকে যখন কেনা হয় লোকে হাসাহাসি করতেছে, সাদিও মানের মতো প্লেয়ারের উপর ভরসা রাখা, মানে এই জিনিসগুলা হচ্ছে, এবং ক্লপ এবং সেই সময় এডওয়ার্ডস এবং অন্যরা মিলে একই সাথে ক্লপের আবেগ, আবার হচ্ছে লিভারপুলের একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ, যেহেতু তাদের হচ্ছে ওই ম্যানচেস্টার সিটি বা রিয়াল মাদ্রিদ এদের মতো অত টাকা নাই, একটা শুট জায়গায় থেকে আমার এই মুভটা করা। সো দিস ইজ হাউ ক্লব স্টার্টেড। সো এইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জার্নি ছিল। এখন আমরা যেই জায়গায় আসছি, আমরা হয়তো আলাপের ওই জায়গাটায় যাবো যে আমি এই সিজনে আমরা মানে বাকি সবাইকে তবদা লাগাই দিচ্ছি, এইটা আসলে এক সিজনে হয় নাই। এইটার ওই জার্নিটা বুঝতে হবে যে আমরা কই ছিলাম। আমার মনে হয় যে ক্লব আসার পর থেকে যে জার্নিটা, আজকের যে আমরা অবস্থায় আছি, এটা তো ওই জার্নির ফলাফল। একদম মানে 2025 কিন্তু 2015 থেকে শুরু। 2025কে বুঝতে হলে আমার 2015 বুঝতে হবে, যে আমরা 13তে আমরা এসের জন্য অল্পের জন্য হচ্ছে লিগটা থ্রো করলাম, এবং সেটার পরে আমাদের 24 বছর হয়ে গেল, আমরা পারতেছি না, তখন ক্লব আসলো। এবং ধরো ইভেন আমরা ওই রিয়াল মাদ্রিদের সাথে ফাইনালে আমাদের গোলকিপারের দুইটা শিশুসুলভ, না সেটা তো ক্লব আসার পরে, ক্লব আসার আগের কথা বলতেছি, যে তখন আমাদের যে আমরা যে চ্যাম্পিয়ন্স লিগও ঠিকঠাক মতো খেলতে পারি না, এবং সব মিলায় হচ্ছে একটা মানে আমরা তো ক্লবের প্রথম সিজনে তো আমরা ইউরোপা খেললাম, হ্যাঁ, এবং সেইখানেও হচ্ছে আমরা ফাইনালে হারলাম, এবং সেইখানেও কিন্তু লিভারপুলকে খুবই সিগনিফাই করে। আমরা প্রথম হাফটা দুর্দান্ত খেললাম। আমার মনে আছে, আমার খুব পছন্দের বড় ভাই রুবেল ভাই, গণসংহতির নেতা, ওনার বাসায় আমি খেলাটা দেখছিলাম, এবং রুবেল ভাই বলতেছিলেন, রুবেল ভাই দারুণ ফুটবল বোদ্ধা, রুবেল ভাই আমারে বলতেছিলেন, দেখ ফার্স্ট হাফটা ডমিনেট করলাম, কিন্তু আমরা ম্যাচটা শেষ করতে পারলাম না, এটার জন্য আমরা ভুগবো। এবং ঠিক তাই হইলো, সেকেন্ড হাফে আমরা এক গাদা গোল খাই, আমরা হচ্ছে এই ম্যাচটা হারলাম। সো দ্যাট ইউজ টু হ্যাপেন, আমাদের ওইটা হচ্ছে। সো ফলে ক্লপের জন্য ওই বোঝাটা জরুরি ছিল, যে লিভারপুল বিরাট নামের ভারে সব কিছু হয়ে যাবে, সেরকমটা যাতে না হয়। এবং আমি খুব হ্যাপি যে এই যে একটা ক্লাব আছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, লাল জার্সি টার্সি পরে 20টা ট্রফি বানাইছে, কিন্তু তারা ওই গতিতেই আগাচ্ছে, নামের ভারে প্রত্যেক বছরই তারা হচ্ছে, হ্যাঁ, তো ওদের আরো সর্বনাশ হোক, ওরা এগুলাই ভাবতে থাকুক, আমরা খুশি হব। তো এটা হচ্ছে ক্লবের শুরুটা আর কি। ক্লবের শুরুর পরে ধরো আমরা তো দুর্দান্ত একটা রান দিলাম, এবং তোমার কি মনে হয় যে আমি সবসময় মাঝে মধ্যেই বলি যে ক্লবের যে লাস্ট সিজনটা, ক্লব যদি ঘোষণা না দিত যে আমি এই সিজনের পরে চলে যাচ্ছি,
আমার মনে হয় যে আমরা ওই সিজনে চ্যাম্পিয়নটা হয়ে যেতাম, আমার কাছে মনে হয়। ওয়েল, এতক্ষণ ক্লপের ভালো ভালো কথা বললাম তো, মানে আমার কাছে আমি আসলে সব আমি জানতে সময় চাচ্ছি যে তোমার কি মনে হয় যে একটা কোচের এটা মৌসুমের শুরুতেই বলে দেওয়াটা উচিত ছিল? এখন দেখো রেট্রোস্পেক্টিভে অনেক কথা বলে দেওয়া যায়, মানে লাইফ, আমি ফুটবলকে মানে শ্যাংটিরই আলাপ দিয়ে বলে, আমি যেহেতু হচ্ছে ফুটবলের লেন্সকে, জীবন এবং পৃথিবীকে ব্যাখ্যা করতে ভালোবাসি, আমার লেখা যারা পড়ে তারা জানে যে আমি নানা সময় কাজটা করি, আর স্পোর্টস তো বটেই, মানে বিশেষত ফুটবল দিয়ে, তো নানাভাবেই মেলে, হয়তো কিছু ক্ষেত্রে মিলবে না, কিছু ক্ষেত্রে এক্সিস্টেশন, কিন্তু ধরো হিস্টোরিয়ানরাও বলে যে তুমি একটা ডিসিশন নিয়েছিলা, তুমি হচ্ছে সেই ডিসিশনটা যদি ফ্লপ করে তখন আমরা রেট্রোস্পেক্টিভে নানা রকম খারাপ কথা বলি, ওটা যদি না করতো ওইটা হইতে পারতো, আবার ওইটা যদি কাজে লেগে যায় তখন বলি ওয়াও কি দারুণ সে ওই সময় এটা করছিল বলে। তো এইখানেও আমি একটু ব্যাখ্যায় যেতে চাই, আমরা যেহেতু একটা দীর্ঘ আলাপ করতে চাচ্ছি বা একটা নাতি দীর্ঘ আলাপ মানে এই করতে চাচ্ছি, সেখানে আমরা দেখো ক্লপের যে দুর্দান্ত শুরু, তারপরেও কিন্তু ক্লপের প্রথম দিককার যেটাকে আমরা বলতেছি যে একদম ভাঙাচুরা ফুটবল, মানে হচ্ছে ভেঙে চুরে দেওয়া হচ্ছে রক অ্যান্ড রোল, হেভি মেটাল ফুটবল, যেটাকে হচ্ছে গিয়া বলতেছে যে মানে একদম গেগেন প্রেসিং, কোনো রকম স্পেস দেওয়া যাবে না, প্রতিপক্ষকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা, এবং এর জন্য হচ্ছে আমরা এবং তুমি একটু আগে যে আলাপটা তুলতেছিলে রিয়াল মাদ্রিদের সাথে খেলাটা যেটা হলো, যে সালা ইনজুর্ড হয়ে গেল, আমরা হঠাৎ কত দম হয়ে গেলাম, আমরা ওই সবসময় গাড়ি একদম মানে আমরা হাইয়েস্ট গিয়ারে চলতেছে, তো ওই গিয়ার চেঞ্জের যে একটা বিষয় ওইটা যে জরুরি ছিল। আমরা 18 সালে যে ফুটবলটা খেলছি, আমার কাছে মনে হয় ওইটা সবচেয়ে হচ্ছে ব্রেথ টেকিং ফুটবল, মানে হচ্ছে মানে তোমার হচ্ছে আমরা তারপরে 19-এ যখন হচ্ছে আমরা এসে উঠলাম, সরি 18-তে যখন আমরা ফাইনালেও গেলাম, ফাইনালে যাওয়া ফাইনালে আমরা হচ্ছে সেমিফাইনাল টাইনাল হচ্ছে সব উড়াই দিলাম, আমরা হচ্ছে গিয়ে ধরো ওই যে ইসেরে রোমাকে হচ্ছে আমরা 2 লেগ মিলায়, অ্যালিসন বলতেছিল যে আমার এত অসহায় লাগতেছিল, অন দ্য কন্ট্রারি আমাদের ডেটা টিম বলতেছে অ্যালিসন বললেই রোমা মাত্র 5টা গোল খাইছে, অ্যালিসন না থাকলে আমরা অ্যালিসনকেই নিছি, কারণ হচ্ছে যে কেউ তোমার যদি ডেটা সায়েন্স না থাকতো, কমন সেন্স বা আমরা হচ্ছে চোখের দেখায় যা দেখে বলতো, যেই গোলকিপার এক খেলায় 5 গোল খাইছে, পরের সিজনে খেলায় 3টা খাইছে, কথা ছিল যে 5 গোল খাইছে তার মানে গোলকে ভালো না, আমরা বলতেছি যে উল্টাটা, মানে ওই গোলকিপার ছিল বলেই হচ্ছে 5টা খাইছে, নাহলে আরো অনেক বেশি খাইতো। সো সালার ব্যাপারেও তাই, আমরা সবাই বলতেছে যে ওই চেলসির সালা এত বেশি মিস করে, কিন্তু আমরা ফিরেন্টিনার সালা, রোমার সালাকে যখন দেখলাম আমরা, এবং ক্লপের একটা বিষয় আমি বলি, ক্লপের অটোবায়োগ্রাফিতে ইন্টারেস্টিং আলাপটা আছে, ক্লপ হচ্ছে সাধারণত কোনো গোল মানে তারা যখন এরকম অ্যানালাইসিস করে, ভিডিও অ্যানালাইসিস, ক্লপের যে অ্যানালিসিস হচ্ছে গোলের অংশটা কেটে দেয়, কারণ ক্লপ মনেই করেন গোলটা হচ্ছে আসলে আমার আলটিমেট পুরো পরিকল্পনার একটা ফল, ওইটা হয়েছে কি ওইটা হয় না, ওইটা কোনো ব্যাপার না, এবং সে হচ্ছে কি পুরো সময়টা বলটা বানায় নিয়ে আসলো, এখন শ্যুটটা করবো, ওই সময় ভিডিও এডিটর হচ্ছে কি তার সময় বাঁচানোর জন্য পরেরটাতে চলে যায়। সো ওইটা হচ্ছে ছিল আমাদের স্ট্র্যাটেজি, হচ্ছে সালা গোল পাবে, এবং গ্রাহামের সাথে যখন হচ্ছে আমাদের যে হচ্ছে ডেটা সায়েন্সের যে হচ্ছে প্রধান, মানে সে তো একজন ফিজিসিস্ট, মানে সে তো সব ডেটা নিয়ে কাজ করে, তো সে একবার হচ্ছে ক্লপকে তার ডটমুন্ডে থাকার সময়কার একটা গল্প বলতেছিল যে তুমি তো ওই দিন আসলে হচ্ছে তোমার জিতার কথা কিন্তু তোমরা জিতো নাই, ওইটা খুব ব্যাড লাগতো। তখন ক্লপ উৎসাহ নিয়ে বলতে তুমি খেলাটা দেখছিলে না, আমরা কত ভালো খেলছিলাম, তখন বলতে আনফর্চুনেটলি আমি তো খেলা দেখি না, আমি খেলার ডেটা দেখি, যে হচ্ছে এক্সপেক্টেড গোল, তারপরে হচ্ছে এক্সপেক্টেড গোল থেকে শুরু করে নানা রকম হচ্ছে মানে শর্ট অন টার্গেট বাদ দিও, ধরো শর্ট অন টার্গেট বা তোমার হচ্ছে অফ শট বা মানে এইগুলা তো হচ্ছে ওই যে আবারও বলি এগুলো আবার দীর্ঘ আলোচনা হয়ে যাবে, এইগুলা তো আসলে খুব কমনলি বোঝা যায়, কিন্তু ভেতরের লেয়ারে যে তোমার ব্যাপারটা আছে, যেমন মানে এক্সজি জিনিসটা হচ্ছে আমরা সাদা চোখে বোঝা খুব কঠিন, কিন্তু তোমার বা ধরো হচ্ছে প্রেসিং রেট, তোমার হচ্ছে বলের হচ্ছে গিয়া কোয়ালিটি, পজিশন তো একটা আছে, তোমার হচ্ছে পজিশন নিলা ঠিকই, আমার ঠিক বলতে গিয়ে আমরা আসলে আমি হয়তো অনেক আমরা গুছায় কথা বলবো না স্বাভাবিক পডকাস্টে যেটা হয়, আমার নেভি কেইটার কথা মনে হয়ে গেল এই কথাটা বলতে বলতে, কেইটা আমাদের ফেলিওর, বাট কেইটার সম্বন্ধে সবসময় কেইটা ইনজুরির কারণে আসলে পারে নাই, বাট কেইটাকে আমরা কেন নিয়েছিলাম, হ্যাঁ আমরা কেন নিয়েছিলাম, বা ক্লব একটা কথাই বলতো, বা ওই আমাদের টিমে একটা মানে রিক্রুটিং টিমে একটা কথা বলতো, কেইটাকে সাদা চোখে মনে হয় যে কেইটা হচ্ছে অনেক খুব বেশি এফেক্টিভ না, কিন্তু যারা বলতেছে যে একটা প্লেয়ার বল পায়ে আসা মাত্র সে ডেঞ্জারাস পাস দেয়, অপোনেন্টের
মানে ফাইনাল থার্ডে গিয়ে সে হচ্ছে ডিফেন্স ছেড়া পাস দেয়। এখন হয়তো সেটা করতে গিয়ে মানে আবারও বলি লাইক লাইফ, তুমি বল পায়ে রাখতেছো, খুব ডিফেন্সিভ খেলতেছো, তোমার দিন শেষে স্ট্যাটিস্টিক্সে আসবে যে হচ্ছে গিয়া আমাদের বল পজিশন অনেক হাই, 74%, 78% বা 82% বল পজিশন, কিন্তু তুমি আসলে পেনিট্রেট করতে পারো নাই, তুমি আসলে হচ্ছে ডেঞ্জারাস পাসগুলা দিতে পারো নাই, ডেঞ্জারাস রানগুলা দিতে পারো নাই। আমাদের ফিরমিনোর যে আমার প্রিয় প্লেয়ার ছিল, অনেকে হচ্ছে গিয়া হয়তো তারা অবাক হয়ে যেত যে ভাই সালা মানে ফিরমিনোর মধ্যে, ফিরমিনো আপনার কেমন প্রিয় প্লেয়ার? আমি তখন বলতাম যে ফিরমিনো যে কাজটা করে, দিস ইজ সো আনসেলফিশ, এবং শুধু তাই না আনসেলফিশ, এবং ওইটার যে নুয়ান্সটা বুঝতে হয় যে সে একই সাথে দুইটা প্লেয়ারকে ব্যস্ত রাখতেছে, পুল করে রাখতেছে, একটা স্পেস তৈরি করতেছে, সে একটা ফলস রান দিচ্ছে নিজের দিকে টাইনে নেয়া, এবং তাতে হচ্ছে কি আমার কমরেডদের আমি হচ্ছে ফ্রি করে দিচ্ছি। সো আমি হচ্ছে কি যেমন আমাদের বীরশ্রেষ্ঠদের গল্প পড়তে গিয়ে আমার হচ্ছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের গল্প খুবই আমাকে টানতো, কারণ আমি যতবারই পড়তাম উনি হচ্ছে গিয়া, তারপরে আমাদের হচ্ছে রুল আমিন, মানে ওনাদেরও যে গল্পের একটা প্যাটার্ন আমি দেখতাম, হামিদুর রহমানও, যে হচ্ছে গিয়ে ওনারা নিজেরা দায়িত্ব নিয়ে প্রতিপক্ষের সাথে নিজে ফাইটটা করে আমার সহকর্মীদের ফ্রি করে দিচ্ছে, সহকর্মীরা মানে আরেকটা যুদ্ধের জন্য পালায় যাচ্ছে, রিট্রিট করতেছে এবং তাদেরকে বাঁচাই দিচ্ছে। তো ফিরমিনোর ক্ষেত্রে আমি দেখতাম যে এই জিনিসটা, সে তার বুদ্ধিমত্তা এত বেশি ছিল, মানে এত বেশি ফুটবলিং সেন্স এন্ড ভিউ ছিল, সে হচ্ছে দুইটা প্লেয়ারকে এখানে ব্যস্ত রেখে তাদেরকে নোম্যান্স ল্যান্ডে নিয়ে সালামানে ফ্রি হয়ে যাচ্ছে, সালামানে তাদের এটা অবশ্যই সালামানের ক্রেডিট আছে, নো ডাউট। আমি বলতেছি কি যে ফিরমিনোর যে অ্যাজ এ প্লেমেকার হিসেবে ফিরমিনোর হয়তো গোল নাই, ফিরমিনোর হয়তো ওই লেভেলের সালামানের ধারে কাছে অ্যাসিস্ট বা গোল নাই, কিন্তু সেই যে অর্কেস্ট্রার কাজটা, সে যে এই স্পেসটা করে দিচ্ছে, এইটা হয়েছে কি আমাকে টানতো বেশি কেন, কারণ সালামানে তো সালামানি, তাদের লেভেল আলাদা, তাদের স্ট্যাট তাদের হয়ে কথা বলবে। এই যে ভেতরের যে স্ট্যাট, আমি যেটা বলতেছি যে স্ট্যাটের ভেতরে যে লেয়ারের ভেতরে লেয়ার, ওই যে যেগুলা দেখা যায় না বা যেগুলো হচ্ছে এখন মডার্ন স্ট্যাটিস্টিশিয়ানরা হয়তো এগুলো নিয়ে অনেক কাজ করে। হ্যাঁ, আমি কোন সময় একটা রান দিছিলাম, কোন ইফেক্টিভ রান দিছিলাম, সারা খেলায় মাঠ বইরা দৌড়াইতেছি কিন্তু পাগলের মধ্যে দৌড়াচ্ছি, কোনো লাভ হচ্ছে না। ধরো আমাদের প্রজন্মের বাই ফার সেরা প্লেয়ার মেসি মাঠে দৌড়ায় না, কিন্তু মেসি যখন একটা দৌড় দিবে এভরিওয়ান ক্যান, মানে মেসির খেলা কেন আসলে আমি সবসময় যাই বলি যে আমরা এতই দুর্ভাগ্য, আমার মেসির খেলা মাঠে দেখতে হয়। মেসি যে হচ্ছে গিয়ে মাঠে গিয়ে দেখতে পারে না, দেখি মানে মেসির খেলা যারা মাঠে দেখছে, যারা সবাই জানে যে হচ্ছে মেসি আসলে হচ্ছে দৌড়ায় না, মেসি চুপচাপ দাঁড়ায় থাকে। এবং এটা যে কি পরিমাণ একটা ভয়ঙ্কর বিষয়, অপোনেন্ট চিন্তা করতে চাচ্ছে এই লোকটা দৌড়াচ্ছে না, ও দাঁড়ায় আছে, কিন্তু ও যখন একটা রান দিবে বা ও তখন হচ্ছে সব লন্ডভন্ড হয়ে যাবে। সো ক্লপ অ্যান্ড লিভারপুল অন দ্যাট টাইম, থ্যাঙ্কস টু দেয়ার ইমোশন অ্যান্ড সায়েন্স, দুইটা মিলায়া তারা এমন একটা পজিশন তৈরি করতেছিল ইভেন ইন দিস ক্যাপিটালিস্টিক এজ, যেটা আসলে টাকায় হচ্ছে কনভার্ট হচ্ছে, যে তুমি আসলে, এবং টাকায় আসলে লিভারপুলেরও টাকা লাগবে, এমন না যে লিভারপুল মানে ওয়েন দ্য রুল অফ দ্য গেম ইজ দ্যাট তোমার হচ্ছে টাকায় সমানুপাতে তোমার সাকসেস আসতেছে। এখন লিভারপুল চাইছে যে আমি যেটাকে বলি যে হচ্ছে ইসের ভাষায় যে কোনো হচ্ছে মানে অপটিমাইজেশন করা, মানে অন্যরা হয়তো 10 টাকা খরচ করে 9 টাকার সাকসেস পাচ্ছে বা 5 টাকার সাকসেস পাচ্ছে, লিভার বলতেছে আমি 10 টাকা খরচ করে 20 টাকার সাকসেস চাই, মানে সে টাকা খরচ করবো, এটা তার ম্যাজিক না যে আমি 2 টাকা খরচ করে 20 টাকা পাবো না, কিন্তু আমি 10 টাকা খরচ করে 20 টাকা পাই, যাতে পাই। এবং এই যে শুডনেসটা, এই যে তাদের হচ্ছে যে প্লেয়ার স্কাউটিং থেকে শুরু করে পুরো প্রসেসটার মধ্যে এক ধরনের, এবং আমরা কিন্তু হিস্টোরিক্যালি আমি ক্লপের সাথে অনেকটা হচ্ছে আমার মানে অবশ্যই বইপত্রে পড়া ব্রায়ান ক্লফ এর যে এইটা ছিল, সে আবার ভিন্ন যুগ, কিন্তু ক্লফের মধ্যে তাদের নামও কত ইন্টারেস্টিং কাছাকাছি। তো ব্রায়ান ক্লফের মধ্যে ওই জিনিসটা ছিল যে তার হচ্ছে আমার সবচেয়ে পছন্দের বইগুলার একটা মানে হচ্ছে প্রোভাইডেড ইউ ডোন্ট কিস মি। সো ওই বইটাতে হচ্ছে ক্লফ সম্বন্ধে যেরকম ইগুলো আছে, সে সবচেয়ে প্রবলেমেটিক প্লেয়ারগুলা নিয়ে, মানে ওইটা ভিন্ন যুগ, ওই আলাপে আমরা না যাচ্ছি, সরি আলাপ হচ্ছে বিস্তৃত হয়ে যাচ্ছে তোমার পায়া, বাট ক্লপের পুরো বিষয়টা হচ্ছে আমরা ক্লপের ইমোশন, লিভারপুলের ইমোশন, সাথে হচ্ছে মডার্ন সায়েন্স অ্যান্ড শ্রুডনেস, ধৈর্য। আমি এই
সবচেয়ে ধনী ক্লাব না, আমি চাইলে টাকা খরচ করতে পারি না। আই ফিল ভেরি ব্যাড, মানে আই এম নট অফেন্ডিং, ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে মজা করছি সেটাও কেউ করেন না, সেটা আমাদের আর্চ রাইভাল বলে, বাট আই হ্যাভ রেসপেক্ট টু এভরি ফুটবল ক্লাব। এখন বার্সেলোনার জন্য আমার খুবই খারাপ লাগে যে বার্সেলোনা টাকা পেয়ে তারা যা করলো পাগলামিটা, মানে একদম হচ্ছে কুটিনহো থেকে শুরু করে টেম্বেলে সব একদম, মানে নেইমারের 1 টাকা শুধু নিজেরা না পুরো ফুটবল দুনিয়ারই তারা আসলে তছনছ করে দিল, যার ফলে বাট লিভারপুল কেপ দেয়ার হেড। এবং সেই গল্পটা এই যে 25-এ এসে কেন হচ্ছে, আমরা এই গল্পে নিশ্চয়ই যাবো, এই জন্য পুরোটা বললাম যে লিভারপুলের তখন আমরা যদি দেখি, আমরা অভিযোগ জানাইতাম যে ভাই একটা দল 30 বছর পরে ট্রফি জেতার পরে তাদের কোনো সাইনিং নেই, হ্যাঁ তাদের 10 টাকাও খরচ করে নাই, মানে এটা কেমন তর কথা, কেন করলো না? ইভেন চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হইলাম, এরপরে কিন্তু কোনো সাইনিং ছিল না, মানে সেই অর্থে তেমন সাইনিং নেই। কারণ হচ্ছে এর আগে কিন্তু আমরা হচ্ছে কুটিনহোর টাকা দিয়ে অ্যালিসন ভিভিডি কে কিনে ফেলছি, এবং আমরা তখন হচ্ছে আমাদের তখনই ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা আসলে আগামী 5 বছরের, এইটা হচ্ছে চাইলাম আর কিনে ফেললাম, যেটা মানে দুঃখজনকভাবে বার্সেলোনা যেটা করলো যে ডেমবেলে, এবং করার পরে সেটাকে যে প্রপার একটা ট্রিটমেন্ট দেওয়া, মানে ডেমবেলে কুটিনহো কিন্তু অসাধারণ, কোনো সন্দেহ নেই। ডেমবেলে কি জিনিস সেটা তো আমরা 25-এ আইসা টের পাইলাম, বাট সব মিলায় দুর্ভাগ্য ওই যে এটা ওয়েল রান ক্লাব আর দুর্ভাগ্যজনকভাবে ব্যাড রান ক্লাব হলে যেটা হয়, মানে আমাদের লাইফেরও আমরা দেখবো যে হচ্ছে অনেক লোকজন আছে কম টাকা দিয়েও খুবই দুর্দান্ত লাইফ কাটায়, আবার অনেকে প্রচুর টাকা নিয়েও লাইফ হ্যান্ডেল করতে পারে না, কি করতে হবে। তো ধরো আমরা তো গত মৌসুম আমরা ক্লাব চলে গেল, আচ্ছা বাই দ্য ওয়ে আমি তো তাহলে আলাপটা শেষ করি। ফলে ক্লাবের এই দুর্দান্ত প্রশংসার পরে আমি যেটা বলবো যে চেজিং সালা হচ্ছে আমার একটা বই আছে, দুর্দান্ত বই, আমি হচ্ছে গত বছর এটা পাবলিশ হয়েছে। সালা এখানে খুবই ওপেনলি নানা ধরনের কথা বলছে। এর মধ্যে একটা প্রবলেম হলে আমরা বারবার যেটা বলতেছি না, সাকসেস অনেক সময় মানুষের মাথা খারাপ করে দেয়, এবং আমাদের লাইফেও আমরা বারবার এই জিনিসটা মনে রাখতে হবে যে হচ্ছে আমরা একটা তরিকায় সফলতা পাইছিলাম, আমরা একটা তরিকায় হয়তো অনেক নাম কামাই ফেলছি বা জীবনে ধরো ক্লাবের ট্রফি জেতা বলো বা অন্য কোনোভাবে, কিন্তু হয় কি সময়ের সাথে সাথে ওই তরিকাটা হয়তো ইফেক্টিভ হয় না, কিংবা সময়ের সাথে সাথে আমি আসলে যে কেন সাকসেসফুল হয়েছিলাম এটাও ভুলে যাই, আমি তখন একটা জোশের মধ্যে থাকি। যে পরিমাণে আগাইতেছে যে তুমি তো আর্চ রাইভাল না, বা তুমি রাইভাল ফুটবলে, তুমি একটা ওয়েতে সফলতা পাইছো, নিশ্চয়ই আমি বসে থাকবো না, আমি এই বিশ্লেষণে যাব যে তুমি কোন জায়গায় তোমার দুর্বলতা, কোন জায়গায় তোমার সবল জায়গা। একদম। তো আমাদের হয় কি এটা আসলে একটা নেচার, একটা জায়গায় আমি সাকসেস পাচ্ছি, আমার হ্যাং ওভার হয়ে যাচ্ছে, আমি মনে করছি ওইটাই ধরে রাখতে হবে, প্লাস হচ্ছে আমার তখন একটা ইগো তৈরি হচ্ছে। কেউ যখন এসে বলতেছেন ক্লপ বিং এ ক্লপ, মানে ক্লপের কাছে লিভারপুলের কৃতজ্ঞতার শেষ নাই, ক্লপ হচ্ছে ইজ আওয়ার সেকেন্ড মানে বিল শ্যাঙ্কলি, হ্যাঁ শ্যাঙ্কলিকে লিভারপুলের ফ্যানরা কিভাবে ট্রিট করে সেটা সবাই জানে, সো ক্লপও হচ্ছে তাই। বাট 2020 আমরা ট্রফি জিতলাম, তারপরে 21-এর পর থেকে কোভিড ইফেক্ট সবকিছু মিলায়া ক্লপের মধ্যে একটা অ্যারোগেন্স চলে আসে, দুর্ভাগ্য মানে তার আসলে তার গড়ে ওঠা এত ইমোশনাল একটা মানুষ। সো ধরো সেই সময় সে হচ্ছে ডেটা সায়েন্সের বাইরে আইসা, সে হচ্ছে গিয়ে তার ইম্পালসে, এবং মাথায় রাখতে হবে সেও তো প্রায় 60-এর কাছাকাছি বছর, তার যে বেড়ে ওঠা, তার যে সেই সময় আসলে সে ভাবতে স্যার আমি তো সফল হয়েছি, আমি এখন ইংল্যান্ডের সবচেয়ে সফলতম ক্লাব হতে যাচ্ছে, আমার হচ্ছে গিয়া লিভারপুলকে ভয় পায় না এই মুহূর্তে, এমন কোনো টিম নাই। হ্যাঁ, সো দেখা যাচ্ছে আমরা তো রিয়াল মাদ্রিদের কাছে হারছি কয়েকবার, একাধিকবার, কিন্তু তারপরে খেলার আগে ওই উত্তেজনাটা, কারণ কি লিভারপুল একটা দারুণ একটা সম্মানজনক এবং একটা ফোর্স টু রেকেন উইথ তখন। সো ক্লপের ক্ষেত্রে অল অন এ সাডেন যেটা হলো ওইটা একটা পায়া বসলো, সে ডেটা সায়েন্স বাদ দিয়ে সে কিছু র্যান্ডম প্লেয়ার কেনা শুরু করলো, যাদেরকে হয়তো সে তার বিপক্ষে খেলতেছে দেখে ভালো লাগলো, হয়তো তার ডেটা টিম বলতেছে যে না ও আসলে এতই হবে না, এত ইফেক্টিভ হবে না, প্লেয়ারদের সাথেও তার সম্পর্ক ঢিলা হওয়া শুরু করলো। বিশেষ করে সালা ইজ অ্যামেজিং, সালা সম্বন্ধে আমাদের আসলে আরো 3-4 মানে আলাদা পডকাস্ট করে শেষ হবে না। আমি এই জন্য সবাইকে বলবো কেউ যদি চেজিং সালা বইটা পড়ে, মানে দুর্দান্ত একটা বই, আমি সালা সম্বন্ধে এত কিছু আর্টিকেল হবে যাওয়ার পর সালা সম্বন্ধে আসলে কম জানা যায়, তো যে সালা যে জায়গাতে আছে ওটা একটা মিরাকল, মানে ইভেন মিশরেরও একদম অজুপাড়া গায়ে, এবং হচ্ছে মিশর যাদের কোনো একে তো
আফ্রিকান এবং আফ্রিকান আবার হচ্ছে মাগরেব মানে হচ্ছে মুসলিম তোমারই আফ্রিকান, কিন্তু ধরো ব্ল্যাক আফ্রিকা যেটা সেইখানে কিন্তু তাও ফুটবলের অনেক ঐতিহ্য চর্চা ছিল। আছে। দ্রগবার মতো প্লেয়াররা হচ্ছে প্লেয়ার অফ দ্য ইয়ার হচ্ছে, হ্যাঁ অনেক প্লেয়াররা তার আগেও ধরো হচ্ছে 90 দশকে ক্যামেরুন যখন হচ্ছে দারুণ খেললো, হ্যাঁ রজার মিলারা, নাইজেরিয়া তখন একটা মানে কিছু ট্যাবু ছিল যে আমরা রেসিস্ট ইয়েতে দেখলাম, আচ্ছা এরা কালো, এদের মাথায় বুদ্ধি শুদ্ধি কম, কিন্তু এদের গায়ে প্রচন্ড জোর। এখন আরব আফ্রিকানদের তো তাও নাই, এদের তো হচ্ছে ব্ল্যাক আফ্রিকানদের মতো ওই রকম শক্তিশালী হিসাবে মানে না। আমি বলতে চাইতেছি যে কালচারালি এইটাও আবার হচ্ছে আমার প্রিয় লেখক ডেভিড গলব্লাট, আমি তার গুরু মানি আসলে। ডেভিড গলব্লাটের হচ্ছে 2টা বই আমি সবাই ফুটবল ইয়েদের পড়তে বলবো, একটা হচ্ছে বল ইজ রাউন্ড, আর পরে যেটা উনি লিখলেন ফুটবল ইন দ্য 21st সেঞ্চুরি, দুইটাই ঢাউস বই। হ্যাঁ, সো হচ্ছে গিয়া ফুটবল ইন দ্য 21st সেঞ্চুরিতে সে আবার এগুলো ডিটেল দেখাচ্ছে যে ফুটবল কিভাবে চেঞ্জ হয়ে আসছে, একদম হিন্টারল্যান্ডগুলোতে ফুটবল কিভাবে করতেছে। কিন্তু তার একটা ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে সালা, ফুটবল গ্লোবালাইজেশন। যে কিন্তু ওই যে ডেডিকেশন, ওই যে জেদ, ওই যে হচ্ছে মানে আমার আগে আনপ্রেসিডেন্টেড। তুমি মানে জাস্ট চিন্তা করো যে বাংলাদেশের ধরো যশোর জেলা থেকে একটা ছেলে ইংলিশ প্রিমিয়ার লিগে যায় খেলতেছে, তার যেরকম হচ্ছে প্রবাবিলিটি, ওই সালারও হচ্ছে মিশরের পারাগা থেকে উঠে আসাটা অলমোস্ট সেম। হয়তো মিশর হয়তো আফ্রিকায় ভালো টালো ছিল, বাট এরকম। সো সব মিলায়া সালার গল্পটা আসলে বলতে হয়। কিন্তু যেটা হইলো সালাও বলার সালার দুর্দান্ত হাম্বলনেস ছিল। ও আরেকটা কথা বলতেই হয়, লিভারপুল সবসময় এটা এখনো মেনটেন করে। লিভারপুল সাকসেসের এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ, তারা প্লেয়ার সিলেক্ট করার পরও শেষে হচ্ছে তাদের একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হচ্ছে ওর অ্যারোগেন্সি আছে কিনা। ওর হচ্ছে মানে এরকম বহু প্লেয়ার তারা হচ্ছে বাদ দিয়ে দিচ্ছে, মানে সবকিছুতে ফিট করে, সম্পর্ক থাকবে না। আমরা ফুটবলের একটা কমন প্রবলেম, মানে একটু আগে ক্লফের কথা বলতেছিলাম, ক্লফ যেমন এটা হ্যান্ডেল করতো, কিন্তু ক্লপ পয়সা বলতেছে বা লিভারপুল এসে বলতে আমরা এরকম কোনো এলিমেন্টকে আমরা জায়গা দিব না, সে হাউএভার ট্যালেন্টেড হি ইজ। হ্যাঁ, এবং আমরা দেখছি এইসব কারণে কত টিম হচ্ছে এরকম। বালাতলি তো আমাদের এখানে 2 সিজন খেলতে পারছে। বালাতলি তো ওইরকম, বালাতলি তো আসলে প্রি ক্লপ, ওই সময় আমরা একটা ডেসপারেট ছিল। আর তারপরে ধরো হচ্ছে আমরা পগবার সিচুয়েশন দেখি, বা এরকম বহু সব ক্লাবে এরকম 2-1টা কেস দেখি। সো ওই জায়গাটা এখন তো যদিও হাইপার প্রফেশনালিজমের যুগে এটা কমে আসছে, তারপরেও লিভারপুল ওই ব্যাকগ্রাউন্ডটা চেক করে তার কোনো এথনিসিটি জনিত ঝামেলা আছে কিনা সে হচ্ছে। এবং থ্যাঙ্কস গড দেখো সালা হচ্ছে আউট অ্যান্ড আউট মুসলিম, মানে আউট অ্যান্ড আউট মুসলিম, এবং তারা হচ্ছে ডিভাউট মুসলিম। এবং সেই জায়গাগুলোকে সম্মান দেওয়া যে হচ্ছে কোনোভাবে ওইখানে পার্টিতে অ্যালকোহল থাকবে না, তাদেরকেই দিতে হবে, তাদের নামাজের রুম দিতে হবে। ব্রডার কনসিকুয়েন্স সাচ এ বিগ থিং। মানে এক গবেষকরা এই করে দেখাইছে, আর্টিকেলে দেখাইছে যে হচ্ছে গিয়া সালার কারণে একটা সার্টেন কিছু এলাকায় হচ্ছে মুসলিমদের প্রতি বিদ্বেষ কমে গেছে। হ্যাঁ, সো ওইগুলা ওয়াজ বিগ ফ্যাক্ট। ক্লব মেনটেইনড এভরিথিং। হ্যাভিং সেড এভরিথিং, সাকসেস আসার পরে 21 আসার পরে ক্লব অ্যাকচুয়ালি বিকাম আ বিট অ্যারোগেন্ট হচ্ছে প্লেয়ারদের সাথে করতেছে। এবং ক্লব হচ্ছে যেহেতু খুবই পার্সোনাল, সে হেন্ডারসনকে ছাড়তে চাইতেছে না। তারা তার প্লেয়াররা তার হচ্ছে ইশারে বুঝাচ্ছে, তার ডাটা টিম বুঝাচ্ছে যে দেখো হেন্ডারসন কিন্তু আর সার্ভিস দিতে পারবে না, ইমোশনটা বাদ দাও। এখন হচ্ছে তার হেন্ডারসনের সাথে তার এত বেশি ইমোশন বন্ডিং জড়ায় গেছে, সে একই প্লেয়ারদেরকে সে ট্রাই করতেছে। মানে আইনস্টাইন বারবার যে আইনস্টাইন একটা কথা বলে না, ট্রাইং দ্য সেম থিং and expecting different outcome every time is the most stupidity. Unfortunately, Klopp being Klopp became fall of that trap. And তার সাথে প্লেয়ারদের সম্পর্ক হচ্ছে টানাপোড়েন শুরু হইলো, এবং প্রতিবারই আমরা দেখতেছি। এবং ক্লব হচ্ছে ওই রক অ্যান্ড রোল ফুটবল থেকে সরে আসলো ঠিকই, আবার ধরো একই সাথে যে লোকটা কি পরিমাণ দুর্ভাগা হইলে আমরা 2 সিজনে 1 পয়েন্টের জন্য পয়েন্ট হারাই, এবং 99 পয়েন্ট নিয়ে আমরা হচ্ছে জিততে পারি না। এবং ধরো 2বারই যে ঘটনাটা হইলো, আমরা প্রথমবার যে পারলাম না সেটা হচ্ছে গিয়া জাস্ট কয়েক সেন্টিমিটারের জন্য, মানে মিলিমিটার হবে, সেন্টিমিটার হয়তো মানে আধা সেন্টিমিটার বা এরকম, যে হচ্ছে ম্যানচেস্টার সিটির সাথে যে মানের গোলটা যদি গোল লাইন পুরোপুরি ক্রস করে, ফুটবলের যে আইনটা পুরোটা ক্রস করতে হয়, মানে কয়েক সেন্টিমিটারের জন্য ক্রস করে নাই। তো সেইটা এত দুর্ভাগ্য। এবং পরের বারে দেখো যে হচ্ছে আমাদের যে লিজেন্ডারি জেরার্ড, মানে অ্যাস্টন ভিলার সাথে, অ্যাস্টন ভিলা তখন সে অ্যাস্টন ভিলার কোচ,
সিটির সাথে তারা 2-0 গোলে আগায় আছে। পজিশন এরকম ছিল যে আমাদের জিততে হবে, সিটি ড্র করলে হবে। সেই জায়গায় অ্যাস্টন ভিলা 70 না 72 মিনিট পর্যন্ত 2-0 গোলে আগানো। 2-0 গোলে আগানো। ওইখানে যদি এবং জেরার্ডও আছে, জেরার্ড যদি জাস্ট হচ্ছে শাটডাউন করে দেয় খেলাটা। জেরার্ডও আছে, কুটিনহো খেলতেছে ওই টিমে। হ্যাঁ, এবং সেদিন তারা 2-0 গোলে আগায় গেল। মানে ইট ওয়াজ সাচ আ পেইনসটেকিং। হ্যাঁ, অফকোর্স আই greatly admire Man City. They really showed what a champion team is. এবং মাত্র 5 মিনিটের মধ্যে 3টা গোল দিল। এবং ওইদিকে আমরা উলসের সাথে যখন দেখলাম সালা তখন কাঁদতেছে, কারণ কতক্ষণ হচ্ছে খবর চলে গেছে। এই যে চেজিং সালাতে হচ্ছে তার বিবরণটা আছে যে সালা কাঁদতেছে, সালা মানেকে বলতেছে হইলো না, ওইদিকে হচ্ছে হেরে গেছি। সো আবার সিটির যেমন হচ্ছে আমি প্রশংসা করি, সিটির যে প্রথম ওই যে আগুয়েরোর যে হচ্ছে গোলটা, যেটা আমরা বলি যে হচ্ছে সিটি 44 বছর পরে জিতলো, যেটা নিয়ে পরে ডকুমেন্টারি হলো 93.20। সো আমি সিটি এই লাখও তো খুব জরুরি ফ্যাক্টর লাইক লাইফ। তো ক্লাব যদি ওই দুইটা জিততো, মানে আমরা বারবার বলি যে ক্লাব জাস্ট মানে কয়েকটা মুহূর্তের জন্য। আমি তোমার এই যে একটু অ্যাড করে দেই, সেটা হচ্ছে ধরো ক্লাবের লাস্ট সিজনটাতেও আমরা 33তম উইক পর্যন্ত আমরা কিন্তু আগানো, বাকি আছে 5টা উইক, আমরা পরপর কয়েকটা ড্র করলাম। এই যে লাখটা বল বারে লেগে ফিরে আসতেছে, গোলকিপার অসাধারণ সেভ করতেছে, মানে যেই গোলকিপার এরকম সেভ তার লাইফে করেই নেই, সে 1-1-এ সেভ করতেছে। নুনেজ বুকের মধ্যে বল মেরে দিতেছে 1-1-এ, নুনেজ শট করতেছে। নুনেজ তো ধরো আমরা মনে গত বছর একটা খুব মজার জিনিস মনে, এটা আমাদেরকে প্রচুর ফান করতো যে নুনেজ ইংলিশ প্রিমিয়ার লিগের একমাত্র প্লেয়ার সবচেয়ে বেশি বল সুযোগ নষ্ট করছে এবং বারে লাগছে এক ম্যাচে মনে 6টা। হ্যাঁ, এখন এবং আরো একটা মজার ব্যাপার কি, আমার মনে আছে আমরা কলেজে থাকতে রডাম কলেজের মাঠে আমরা একটা মজার প্র্যাকটিস করতাম, খুব ইন্টারেস্টিং প্র্যাকটিস, কে বল বারে লাগাইতে পারে, মানে হচ্ছে গোল না, মানে বারে লাগাইতে পারে, এটা সিম্বল অফ দ্য মোস্ট অ্যাকুরেট শুটিং। তো বারে লাগানো কিন্তু ধরো প্লেয়ারটা কিন্তু আসলে হাইট টাইট সব মিলে পারফেক্টলি মারছে, কিন্তু কি পরিমাণ ব্যাড লাক। হ্যাঁ, তোমার ধরো পোস্টের আউটসাইডে লাগছে, ইনসাইডে লাগে তাহলে হয়তো ভিতরে চলে যায়। সো এইগুলা তো ফুটবল ইজ এ ভেরি ভেরি লাইক লাইফ, ভেরি ভেরি মানে ওই যে মুহূর্তের জায়গাগুলা। সো ক্লপ ওয়াজ সাচ অ্যান আনলাকি। আমরা এখন হয়তো ক্লপের কিছুটা দুর্নামও করতেছি আমি খুব হার্ট ব্রেকেন হয়ে, কিন্তু ধরো ওই মুহূর্তগুলো যদি একটু ডিফারেন্ট হইতো, ইউ নেভার নো মানে হোয়াট কুড হ্যাপেন। ধরো আমরা লাস্টের যে মৌসুমটা আমাদের হ্যান্ডারসন লাস্ট খেললো, ওরা খেলাইলো ক্লব, ওই মৌসুমে যদি আমরা যদি একটু ইয়াং ফ্রেশ লেগ নিতাম, মানে বারবারই আমরা দেখতেছিলাম যে ক্লপের যে হাই প্রেসিং ফুটবল, গেগেন প্রেসিং ফুটবল 30তম বা 32তম উইকের পরে এসে ফ্যাটিক হয়ে যেত আমাদের প্লেয়াররা। হ্যাঁ, আমরা কিন্তু ওই সময় পয়েন্ট লুজ করতাম একদম। তো সেটা ক্লপেরও আমি বলবো কি যে তুমি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছো। নিশ্চে যেমন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে, আমরা যখন অলস হয়ে যাই তখন আমরা ইজি রুট নেই, বা আমরা তখন হচ্ছে আমাদের নিশ্চে বলতেছে আমাদের চিন্তার যে দৈন্যতা, তার একমাত্র কারণ হচ্ছে আমাদের অলসতা। মানে আমরা হচ্ছে অলস, আমরা ভাবতে পারি না যে এটা এখানে গভীর কিছু থাকতে পারে, আমরা ওইখানে গভীরে যাব না, আমরা একটা থ্রো করে দিই যে হচ্ছে এইটাই হচ্ছে এইটার কারণে এটা হয়েছে। তো আমাদের চিন্তার জগতে এটা একটা বড়। তো ক্লপও আমার মনে হয় একটা সময়, ক্লপও তো একজন জার্মান নিশ্চের দেশের লোক, তো সেও হচ্ছে হয়তো না বুঝতে পারলো একটা সময় আসলে সে হতাশ হয়ে যাচ্ছে। আমরা বহু খেলায় আমরা বলতেছি যেই ক্লবকে আমরা হেইল করি, স্টিল আই হেইল উইথ এভরিথিং, দেখা যাচ্ছে যে সে হয়তো সেকেন্ড রুট খুঁজে পাচ্ছে না, পেনেট্রেট করতে পারতেছে না, 80% বল পায়ে রাইখা নির্বিষ ফুটবল খেলতেছে, গোল পাইতেছে না, এবং একই ওয়েতে ট্রাই করতেছে। সেটা যে একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করা যায়। আমার একটা খেলার কথা মনে আছে হচ্ছে 23 সিজনে, হুট করে সে হচ্ছে গিয়ে এন্ডোকে নামাই দিল। বাতারু এন্ডো সবসময় আমাদের ছিল ডিফেন্সিভ প্লেয়ার, অথচ এন্ডো ওই ম্যাচে গোল দিয়ে জিতাইলো। মানে প্রথমে ড্র করে, মানে সম্ভবত এরপরে ট্রেন্ট আলেকজান্ডার হচ্ছে উইনিং গোলটা দিল। আমার মনে আছে আমি প্রথম আলো অফিসের 13 তলায়, তখন প্রথম আলোতে কাজ করে, এখানে বসে খেলা দেখছি, জোরে চিৎকার দিচ্ছে অফিসের লোকজন, আবার জানেও বোঝেও যে লিভারপুলের খেলা ফাইজার আজকে। সো মানে এখন দেখো ওই দিনে যদি ধরো তুমি ওইটা কিন্তু কাজ করছে। সামটাইমস আমরা বলি কি লাইফে অনেক সময় তোমার কিছু একটা কাজ করতেছে না, ইভেন মেক এ ক্যাওস, ইভেন মেক চেঞ্জ। হয়তো তুমি ওই সময় দুনিয়ার সেরা 2টা ফুটবলার, হয়তো সবচেয়ে বেশি সফল 2টা ফুটবলার তোমার ফিল্ডে আছে, কিন্তু ওদের ওই দিন কোনো কারণে হচ্ছে না। তুমি ওই দিন একজনকে, আমরা অনেকবারই তো দেখলাম যে হার্ভি এলিয়ট এসে ম্যাচ বের করে, বের করে। তোমার ওই ম্যাচের কথা মনে আছে কিনা যে মানে 5-6টা ম্যাচ পুরো মিসটিস করে আমাদের নুনেজের অবস্থা খারাপ, গোল পাইতেছিল না,
নামার পর 2টা গোল দিয়ে আমরা উইন করলাম এভারটনের সাথে ম্যাচ। একদম তোমার হচ্ছে নটিংহাম ফরেস্টের সাথে যেটা হলো মানে 90+10তম মিনিট, এবং তারা অভিযোগ করলো যে মানে 9 মিনিট এক্সট্রা দিছিল কিন্তু খেলাইছে 100 মিনিটের বেশি, ওই সময় যে নুনেস গোল দিল। অ্যান্ড হচ্ছে গিয়া আমি জানি না এই পডকাস্টে অংশটা ফেলেও দিতে পারে। সো আমি হচ্ছে গিয়া ওই দিন আইনস্টাইন মানে সরি আর্কিমিডিসের মতো করে রাস্তায় দৌড়তেছিলাম। তো এই পার্টটা বাড়ির জন্য আমার অস্ট্রেলিয়ায় থাকা ছোট ভাই লিভারপুল ফ্যান। ধরো আমরা ক্লপের যুগটা তো শেষ করলাম, হ্যাঁ ক্লপের যুগ শেষ করে আমরা স্লটে ঢুকলাম। স্লট ওরকম হাই প্রোফাইল কোচ ছিল না, মানে আমরা এই ইন্টারনেটের যুগেও তো আমরা ওরকম তথ্য পাচ্ছিলাম না। স্লট আসলো, তোমার কি মনে হয়েছিল তখন যে ক্লপের যে এরাটা ব্যর্থতা আছে সফলতাও তো আছে, ধরো ওই জায়গা থেকে স্লটকে কি আমরা কখনো আশা করছিলাম যে ফার্স্ট মৌসুমে এইরকম ব্রেকটা আমরা পাবো স্লটের ফার্স্ট মৌসুমে? ইম্পসিবল। মানে শুধু তাই না, ধরো আমরা তো আসলে সবাই তো হিউম্যান বিং, সবাই তো ইমোশনাল, এবং আমরা তো আসলে যন্ত্রের মতো ভাবতেও পারি না, এবং হিউম্যান ফলই থাকে। ক্লব হয়তো ইভেন আমরা ওই যে তুমি একটু আগে এখন ওই প্রশ্নটার উত্তর দিই, ক্লব যেহেতু চলেই যাবে, ক্লব হচ্ছে ওইভাবে ভাবছিল যে শেষ একটা বাড়ি দিয়ে দেখি। এখন যেহেতু সে যেতে না, আমরা ভাবতেছি যেটা তার টিমের জন্য বেশি প্রেশার হয়ে গেছে, আবার জিতলেও মনে হইতো যে ওয়াও হোয়াট আ মাস্টার শট। এখন ধরো হচ্ছে ক্লব মনে মনে বুঝতেছিল যে আমার প্লেয়ারদের সাথে একটা টানাপোড়েন কিছু প্লেয়ারদের সাথে হচ্ছে, সিনিয়র প্লেয়ারদের সাথে, এবং আমি ইমোশনালি বন্ডেড হয়ে যাচ্ছি, অ্যাটাচড হয়ে যাচ্ছি অনেক বেশি। সো ওই জায়গা থেকে হচ্ছে একটু আমি চলে যাচ্ছি এটা একটু, এবং তারা একটু টাইমও পাইলো হ্যাঁ গুছানোর একটা পাইলো, এবং আমাকেও একটা ট্রিট যদি তারা দেয়, ট্রিবিউট যদি তারা দেয়, তো আমি ওইটাতে পার্সোনালি খুশি হয়েছিলাম। যে কিন্তু যেটা হইতেছে যে শেষ পর্যন্ত জিততে পারলো না, প্রেশারটা চলে আসলো নিজেদের, এবং ওইটা যদি রেট্রোস্পেক্টিভে তো বিচার করা খুব সোজা। আমরা ফ্যাটিকড হয়ে গেছিলাম, আমাদের প্লেয়াররা মেন্টালি একটা ইসে পড়ে গেছিল। এখন কিন্তু ইন্টারেস্টিং যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে স্লট কিন্তু ক্লপের ওই জায়গাটিক পজিশনের বিপরীতে একটা লোক আসতেছে যে আরে কিনা ফুটবল জগৎ সে অর্থে চেনেই না। হ্যাঁ, সে কোনো বড় প্লেয়ার ছিল না, সে কোনো বড় ক্লাবের কোচ দূরের কথা, সে কোনো টপ 5 লিগেরও কোচ ছিল না, মানে টপ 5 লিগের ড্রেসিং রুম সে শেয়ার করে। হ্যাঁ, তার মানে হচ্ছে গিয়া এইটা তো খুবই আনইউজুয়াল, আনলাইকলি, এবং আমরা এই যুগে যারা হচ্ছে আসলে করতে চাই সাকসেস, অবশ্যই আমি এটাকে যেটা সাকসেস আমার টাকার সমানুপাতিক হয়ে যায়। একটা বড় নাম পুট করো, একটা বড় দাও, এটা শিওর সাকসেস। সো আমরা মানে যেটার পিছনে ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরতেছে এখন, স্টিল না টেন হ্যাঁ ঘুরতেছে না এখন। না ওরাও হয়তো নিবে, ওইটা ডিফারেন্ট আলোচনা। সেও ডাচ কোচ আনছিল, কিন্তু ওদের খারাপ হোক সেটা চাই। এখন হচ্ছে গিয়া ওদের একটা চলুক, ওই আমরা যেমন ছোটবেলায় বিপক্ষ দলের বলার ওয়াইড করলে বলার লাইন পাইছে, ওরাও লাইন পাইছে, ওরাই চালায় যাক। সো হচ্ছে সেই জায়গা থেকে ক্লপের মানে স্লট আসার পরে আমরা অবভিয়াসলি মানে ক্লব চলে যাচ্ছে ভাই, ক্লপের জায়গায় ওই জায়গায় দুনিয়ার যে কোনো কোচই আসুক আমরা মানতে পারতাম না, আমরা ইমোশনালি আমাদেরকে সেই যে যেই জায়গায় নিয়ে গেছে। ক্লবের সাথে তো আমাদের একটা কেমন যেন একটা বন্ডিং হয়ে গেছিল না। আর ওই যে আমাদের দ্বিতীয় শ্যাঙ্কলি, সোজা বাংলা শ্যাঙ্কলিকে আমরা যেমন ক্লাবের সবচেয়ে বড় ফিগার মানি, ইভেন সব প্লেয়ার এত লিভারপুলে এত বছর এত প্লেয়ার খেলে গেছে, তারপর আমাদের কাছে 1 নম্বর ফিগার শ্যাঙ্কলি। সো আমরা তাকে যে সেকেন্ড শ্যাঙ্কলি বলতেছি, দ্যাট মিনস হোয়াট হি ইজ অ্যান্ড হোয়াট মানে সো ওই জায়গায় আসলে কেউ আসলেই আমরা মানতাম না। এবং হচ্ছে কি আমরা যেই কারণ হচ্ছে যখন আলোনসো আসার আলোচনা উঠলো, আমরা কিছুটা হইলেও বললাম যে এটা ক্লোজেস্ট টু আওয়ার স্যাটিসফ্যাকশন, বিকজ সে আমাদের লিজেন্ড ছিল, নট অনলি প্লেয়ার, হি ওয়াজ আওয়ার লিজেন্ড। সে আমাদের হইয়া ডার্ক টাইমে মিরাকল অফ ইস্তাম্বুলের সে হচ্ছে আসলে সবাই, জেরার্ড তো অবশ্যই হচ্ছে বড় সবচেয়ে ছিল, তো সে কামব্যাক করানোর সে অন্যতম অর্কেস্ট্রেটর, মানে হচ্ছে সে অন্যতম হচ্ছে উৎস। আলোনসো তার আগে সে বুন্দেসলিগায় যে অদ্ভুত পারফরমেন্স দিল, বায়ার লেভারকুসেনের মতো ক্লাবের হয়ে যাদেরকে নেভারকুসেন বলতো, তাদেরকেই অসাধারণ একটা ফেয়ারি টেলের জন্ম দিল। তা আমরা ভাবলাম, কিন্তু ইন্টারেস্টিংলি লিভারপুল আগেই যেটা বললাম যে হচ্ছে ডেটা টিমের চিন্তাটা ছিল আগের বার ওই যে ক্লপের কারণে। আমরা তো এখন হয়েছে কি আগের বার
আমি এবার বলি যে হচ্ছে এখন আমার মনে আবার রেট্রোস্পেক্টিভে প্রথম বছর সাকসেস পাওয়ার পরে এইসব বিশ্লেষণ করা তো সোজা, তখন আমার আসলে মাথা মুথা খারাপ কি আলো আলো তুমি তো স্ট্যাটাসও দিছিলে, আমরা মজাও করছিলাম। এখন আমরা যারা আবার হয় কি আমরা যারা ফেসবুকে সারাদিন মজা করে আমাদের একটা পিয়ার প্রেসার থাকে, সব সময় আসলে আমাদের একটা রেলেভেন্ট থাকতে হয়, সব সময় একটা মন্তব্য করতে হয়, মানে ওই যে আমি তো তাও ধরো আমারে আর কয়টা লোক চেনে, আমারে হয়তো টোকাইয়ের মতো 100-200 লাইক পড়ে, কিন্তু যারা সত্যিকারের মানে যারা বিগ শট আমি তাদেরকে সবসময় বলি এরা হচ্ছে ফলোয়ারদের হাতে বন্দি। ফলোয়াররা যদি যা চায়, ফলোয়াররা খুশি হবে তো আমার 10,000 লাইক পড়বে তো, হ্যাঁ 15,000 লাইক পড়বে তো, এত হিসাব কিতাব জটিলতা। মানুষ বলে যে উনারা ফলোয়ারদের না চায়, আমি বরং বলি যে উনারা ফলোয়ারদের হাতে বন্দি। সো লাইক আমাদের এই স্যাটিসফ্যাকশন, আমাদের দীর্ঘ স্যাটিসফ্যাকশন, রিলেভেন্ট থাকার যে একটা আপ্রাণ চেষ্টা, সেটার জায়গা থেকে আসলে আমাদের এরকম করতে হয়। প্রতিদিনই আমাদের বিভিন্ন ইস্যুতে কমেন্ট না দিলে আমি হারাই যাবো এই ভয় থেকে, মফো থেকে আমরা হচ্ছে মানে ফমো থেকে আমরা হচ্ছে গিয়েই করি এই জায়গাটা করি। তো আমি ওটা করছি, স্লট হচ্ছে হবে না, ক্লপের জায়গায় আসতেছে, এটা কত বড় একটা ধাক্কা। সো সব মিলায়া হচ্ছে গিয়া আমরা ওই জায়গাটায় ছিলাম। কিন্তু মজার ব্যাপারটা পরে টের পাইলাম, এবং হচ্ছে যেহেতু ক্লপ 13 সালে আমাদের ক্লপকে খুব দরকার ছিল, কারণ ক্লপ লিভারপুলের তখন মানে স্পিরিচুয়াল অ্যান্ড মানে কি বলে যে ম্যাটেরিয়ালিস্টিক দুইটা সাফল্যই দরকার। স্পিরিচুয়ালি লিভারপুল ডাউন, ম্যাটেরিয়ালিস্টিক কিন্তু নাই, মানে 25-24 বছরে আমাদের হচ্ছে কোনো লিগ নাই এবং একটা মাত্র চ্যাম্পিয়ন্স লিগ। লিভারপুলের পুরনো হিস্ট্রির সাথে এটা যাই না। হ্যাঁ, এবং আমরা মনে একটা সময় মানে 24 বছরে মনে আমাদের 9 বা 10 বছরে আমাদের মাত্র কেবল একটা কারাবাও কাপ টাইপের একটাই ছিল, মানে এইরকম একটা অবস্থা হয়ে গেছে। সো আমরা হচ্ছে গিয়ে তখন ডেসপারেট। হ্যাঁ, সো হচ্ছে গিয়ে তখন ওই জায়গা থেকে আমাদের মেন্টালিটাও, মেটেরিয়াল সাফল্যতা লাগবে, ট্রফি লাগবে, আবার একই সাথে এই আপহিভেলটাও লাগবে, সোলের যে হচ্ছে আমাদের স্পিরিটটা, যে জাগরণ, যে লিভারপুল স্পিরিট, যেটা ক্লব যেটাকে বলতেছে মেন্টালিটি মনস্টার। সো এখন ক্লব তো এই মনস্টারকে জায়গায় তুলছে, লিভারপুল তো এখন মেন্টালি তার আর হচ্ছে নতুন করে ইমোশন করতে হবে না। লিভারপুল প্রতি বছরই এখন হচ্ছে বলুক না বলুক তারা জেতার জন্যই নামতেছে। লিভারপুল ইজ নো লঙ্গার এ ক্লাব যে নেক্সট ইয়ার উইল বি আস, সেটা না, এই দিস ইয়ার উইল বি আস। আমরা একটা জোকস পুরোপুরি বন্ধ করে দিছি যে বারবার বলা হয়তো যে লিভারপুল হচ্ছে ক্রিসমাস পর্যন্ত টিম, মানে আমরা প্রতি বছর ক্রিসমাস পর্যন্ত টপ 1-2 তে থাকতেছি, পরে আমরা নাই। হ্যাঁ, তো আমরা হচ্ছে ইভেন আমরা দেখা যাচ্ছে একটা সময় বললাম যে একটা সময় 8 বছর, আমার ঠিক মনে নাই 8 বা 9 হবে বছর হচ্ছে আমাদের শুধু একটা কারাবাও কাপ। তো আমাদের ফ্যান বেজের এরকম হলো কারাবাও কাপ, এফএ কাপ জিততেছি, ওই সিজনটা আমরা ফেইল্ড সিজন হিসেবে ধরতেছি। অ্যান্ড ন্যাচারালি আমরা হচ্ছে জাস্ট কোয়াড্রাপল থেকে 2টা ম্যাচের কারণে আমরা কোয়াড্রাপল পাই নাই, বা কয়েক মুহূর্তের জন্য পাইনি। সো ওই জায়গায় যেহেতু আমরা চলে আসি, ইটস অলমোস্ট টেকেন ফর গ্রান্টেড। লিভারপুলের এখন যে মেন্টাল, আমি যেটা বুঝাতে চাচ্ছি, স্পিরিচুয়ালি অ্যান্ড মেন্টালি লিভারপুলের আর দরকার নেই। লিভারপুলের এখন দরকার, লিভারপুলের এখন একটা স্মুথ রাস্তায় উঠে আসছে। ক্লব হচ্ছে খানাখন্দ থেকে স্মুথ রাস্তায় উঠে আসছে। এখন আমার দরকার একটা মেকানিক্যাল ড্রাইভার, আমার এখন ইমোশনাল ড্রাইভার দরকার না। আমার এখানে সমস্ত, আমার গাড়ি আমি যদি F1 এর সাথে তুলনা করি, আমার গাড়ি খুব দারুণ, আমার ইঞ্জিন খুব দারুণ, আমার হচ্ছে ব্যাক স্টাফ খুব দারুণ। তো আমার দরকার খালি একটা স্টেডি ড্রাইভার। এখন আমার ম্যাজিক ড্রাইভার দরকার না, আমার আয়রটন সেনা দরকার নাই। আমার দরকার এখন হচ্ছে ফায়েজ আহমেদও হচ্ছে কি, আই এম নট সেইং দ্যাট, মানে সে যদি একটা স্টেবল ড্রাইভার, একটা হোল্ড করে রাখতে পারে, এবং সে বেশ। তো পরে মনে হলো যে ওইটা খুব ভালো হয়েছে যে স্লট হচ্ছে ওই জায়গাটায়, এবং স্লট হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আচ্ছা ঠিক আছে আমাদের তো ক্লব চলে গেছে, স্লটের উপর দিয়ে ধাক্কাটা যাক, যদি কিছু আসে সেটা বোনাস, কারণ আমরা যেহেতু স্টেবিলিটি আসছে, এখন হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক সাকসেস যদি আসে তাহলে এইটার উপরে আমরা পরবর্তীতে ওইটা লাখের উপর ভিত্তি করে বা ওইটার পাওয়ার উপর ভিত্তি করে আমাদের বেসটা দাঁড়াবে, আমরা পরের স্টেপগুলো হলো। সো পরে যেটা হলো, এখন অনেকগুলা ফ্যাক্টর আমাদের হচ্ছে, আমরা হচ্ছে স্পিরিচুয়ালি দাঁড়ায় গেছি, আমরা হচ্ছে একটা দুর্দান্ত ক্লাব। এখন আমাদের আর ওই সমস্যাও নাই যে কোনো প্লেয়ার লিভারপুলে যাব না, লিভারপুল কিছু জেতে না। ইভেন হচ্ছে লিভারপুল হচ্ছে গিয়ে লন্ডনের ক্লাব না, আমরা কত পদের কথা শুনতাম যে হচ্ছে লিভারপুলে খরচ প্রচুর। হ্যাঁ, না শুধু তাই না, লিভারপুলে কোনো পার্টি নাই, লিভারপুল শহরটা খুব বোরিং, লন্ডনের ক্লাব না, লন্ডনের মতো এরকম লাইফ নাই, তাদের গার্লফ্রেন্ড আসতে চায় না, তাদের বউরা আসতে চায় না, তাদের হচ্ছে বাচ্চা কাচ্চারাও এরকম ভালো স্কুল, মানে অবভিয়াসলি লিভারপুল ভালো শহর, কিন্তু বলতে যে লন্ডনের যে সুবিধাগুলো সেগুলো পাওয়া যাচ্ছে। আর এটা হয়তো কিছু ক্ষেত্রে এক্সকিউজ
বলেও আমরা মনে করতাম আচ্ছা একই প্লেয়ার আর্সেনালে যাচ্ছে, টটেনহাম হটস্পারে যাচ্ছে, আমাদের ক্লাবে আসতেছে না, বলতেছে যে হচ্ছে আমরা লন্ডনের ক্লাব না বলে। তো যেটা হয় না, খারাপ সময় আসলে সব দিক দিয়ে আসে। সব দিক দিয়েই আসে। তো আমরা এখন ওইটাও নাই, আমরা হচ্ছে কি এখন হচ্ছে লিভারপুলে খেলতে আসাটা, ইভেন যেই কোচ হোক সেইখানেও খেলতে আসাটা একটা প্রাইড। দুনিয়া যে কোনো অনেক অনেক যেমন মানে এই বছর আমরা যেটা দেখলাম ওইখানে আমি আসতেছি যে ফ্লোরিয়ান উইটসের মতো প্লেয়ার, এখন যে কথাটা চলতেছে যে আলেকজান্ডার ইসাক ইংল্যান্ডের মানে সবচেয়ে সফল স্ট্রাইকার, সালার হয়তো গোল বেশি কিন্তু ধরো আউটের বা হালান্ডও হয়তো অবশ্যই হচ্ছে হালান্ডের গত সিজনটা হালান্ডের তুলনায় খারাপ হচ্ছে, বাট হালান্ড ইজ এ মনস্টার প্যাস করার। বাট ইসাক নিউক্যাসলের মতো মানে মধ্যম সারির দল যারা হচ্ছে ধরো টপ ফোরে তো শেষ পর্যন্ত ছিল হয়তো বা চ্যাম্পিয়ন্স লিগে গেল, বাট একদম টপ অফ দ্য টপ না হয়েও সে যে ওই জায়গায় ছিল। সো ইসাকের মতো প্লেয়ার বলতেছে আমি গেলে লিভারপুলেই যাব। হ্যাঁ, সো ওইরকম অন্য টিমের ফিরাই দিচ্ছে উইটস ফিরাই দিচ্ছে তো উইটস বায়ার্নে না গিয়ে মানে জার্মানিরই ছেলে, সে বায়ার্নে না গেলে সে আসতেছে। তো এলাপটাই তুমি যেতে বললো একটু আগে বলে ফেললাম। তো এখন ধরো আমাদের সবকিছু ঠিকঠাক ছিল, এখন ছিল হচ্ছে যে স্লটকে বলছে যে তোমার অত বাড়তি দায়িত্ব নাই, তোমার অত ইমোশনাল হইতে হবে না, তোমার কিচ্ছু ভাবতে হবে না, তোমার এই গাড়ি সব ঠিকঠাক আছে, তুমি শুধু হচ্ছে স্টিয়ারিংটা ধরে রাখো, স্টিয়ারিংটা ধইরা তুমি আগাইতে থাকো, বি এ স্টেডি ড্রাইভার। অ্যামেজিংলি আমরা গত বছর উই গট আ বিগ ফেভার। ক্লপের জন্য আবারও খারাপ লাগে, মানে ম্যানচেস্টার সিটি পুরো ক্লপের আমলে একটা সিজনই খারাপ খেলছিল, ওই সিজনে আমরা বিপুল পয়েন্টে জিততাম কোভিডের সিজনটায়। আর কিন্তু ক্লব মানে 90+ পয়েন্ট নিয়ে দুইবার পারলো না, 99 পয়েন্ট নিয়েও বা 97 কি 97 দুইটা নিয়েও আমরা হচ্ছে পারলাম না, এবং হচ্ছে ধরো এর আগে 80+ নিয়ে আমরা পারি নাই, তো যথেষ্ট বড় ব্যবধানে ওইবার হারছি। তো আমরা হচ্ছে কি হচ্ছে এইবারই হচ্ছে সিটি একদম অসিটি সুলভ, মানে হচ্ছে ওই 20-এর পরে হচ্ছে এবারই প্রথম ওরা কলাপস করলো। সো আর আর্সেনাল বিং আর্সেনাল মানে হোপফুলি তারা আবারও সেকেন্ড হবে। আমার সমস্ত আর্সেনাল ফ্যানদের প্রতি শুভকামনা রইল, আপনারা আবার সেকেন্ড হন। সো তারা 4 থেকে সেকেন্ড হইতেছে, এটা রেগুলার, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি চতুর্থ হইছে আর্সেনাল, ওই রেকর্ডকে ব্রেক করতে পারে না। এটা আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, বাট একসময় ফোর্সেনাল নিয়ে ফোর্সেনাল যোগটা হয়ে গেল। হ্যাঁ, ইভেন হচ্ছে ওই যে আমাদের পলিটিক্যাল দলগুলো যেমন হচ্ছে লুঙ্গির তলায় অন্যরা এসে আশ্রয় নেয়, আমাদেরও এক ছোট হয়েছে খসু আর্সেনাল ফ্যান, কিন্তু আসলে লিভারপুলের তলায় আশ্রয় নেয়। খসু তুমি কিন্তু আর্সেনাল ফ্যান। হ্যাঁ, ওই জায়গাটায় আমরা লাখটা পাইলাম এন্ড আবার বলে কি শুধু তো লাগতো না, ওই যে সিটির আগের আলাপ যেটা করতেছিলাম, শুধু লাগতো না রে ভাই, সিটি 5 মিনিটে 3টা গোল দেওয়ার মতো ক্যাপাসিটি আছে বলেই তারা চ্যাম্পিয়ন হয়েছে। তো লিভারপুলও যে যত কথাই বলো সিটি কলাপস করছে, কিন্তু এই সুযোগটা তো অন্য কেউ নিতে পারে না, এই সুযোগটা তো আর্সেনাল নিতে পারে না, এই সুযোগটা চেলসি নিতে পারে না, এই সুযোগটা নিউক্যাসল নিতে পারে নাই, মানে বাকি 19টা টিম 18টা টিম নিতে পারে না। আমরা পারছি, উই ওয়ার বিং ভেরি কনসিস্টেন্ট, উই ওয়ার নট ইমোশনাল লাইক ক্লপেরা, আমরা ওইরকম সুপার ভীতিকর ফুটবলও হয় না। এবার আসি আমরা সম্ভবত আলাপে লাস্ট সেগমেন্টে আসছে, অনেক বক করলাম। সো আসলে লিভারপুল নিয়ে কথা কইতে গেলে আর তোমার সাথে কথা কইতে গেলে তো আলাপে শেষ হয় না, আমরা বাস্তবে আসলে হচ্ছে এর থেকে 20 গুণ বেশি আলাপ করি। হ্যাঁ, সো আর যেটা হইতেছে যে তোমার স্লটের মজাটা হলো, যেহেতু স্লট হচ্ছে ক্লাবের মতো ইমোশনাল হবে না, এবং স্লটও হচ্ছে ডাটা টিমেরই একটা আবিষ্কার, সে হচ্ছে বলতেছে যে ক্লব অল অন এ সাডেন, তুমি খেয়াল করো ক্লব হচ্ছে রিস্ট্রেইন ফুটবল খেলা শুরু করলো, যে আমার হচ্ছে আসলে 1 গোলে জিততে হবে, আমি গোলে জেতার পরে খেলা শাট অফ করে দিব, আমার বলের পজিশন ধরো এই 54% 52%, ইভেন 44%ও নাইমে আসতেছে, কিন্তু আই ডোন্ট গিভ এ শিট। মানে এবং মজার ব্যাপার হচ্ছে ক্লবের হচ্ছে স্লটের হচ্ছে ওই যে একদম তোমার ধরো স্টেডি ড্রাইভারদের যে বৈশিষ্ট্য, যাচ্ছে পিছায় গেলাম, ওই সময় একটা বুস্ট দিলাম। সো গত সিজনে আমরা অনেকগুলো ম্যাচ যেটা দেখছি যে হচ্ছে আমরা 1-0 গোলে পিছায় আসছি, দুম করে 2টা গোল হেভি একটা কাউন্টার করে টোরে হচ্ছে 2-1 আগায় গেল, 2-1-এর পরে আবার খেলা শাট করে দিল, কোনো ক্ষেত্রে হয়তো 3টা দিয়ে শাট করে দিল, মানে আবার হচ্ছে বল পজিশন নিয়ে। এবং আমরা গত বছর খুব বড় ব্যবধানে জিতে নেই না, কারণ হচ্ছে স্লটের স্ট্র্যাটেজি ছিল এটা, আমি প্লেয়ারদের বার্ন আউট করবো না, আমি প্লেয়ারদেরকে ওরকম ভাবে বাড়তি প্রেশার দেবো না যখন দরকার, এবং লিভারপুল অলমোস্ট লাইক এ ট্রু ম্যাজিশিয়ান,
মানে আমার যখন দরকার, আমি বলতেছি খুবই ভালো ড্রাইভারের মতো, রেসিং কার ড্রাইভারের মতো, আমি যখন পিছায় আসি তখন হচ্ছে আমি ধাম করে একটা টান দিব, কিন্তু এইটারে আমি সব সময় ইউজ করব না, ওভার ইউজ করে আমি টায়ার্ড হয়ে যাব না, অ্যাক্সিডেন্টের চান্স তৈরি করবো না, তখন আমি জান প্রাণ দিয়ে একটা টান দিব, একটা জায়গায় পৌঁছায় গেলে আমি তখন যদি ফাস্ট আমার এই জিনিসটা ধরে রাখবো, পর আমি সেফ ড্রাইভিংয়ে চলে যাব। সো আমি যখন উইনিং পজিশনে আছি তখন আমি ভেরি সেফ, আমি যখন একমাত্র লুজিং পজিশনে দেন আই বিকাম ডেসপারেট। সো ওই আনলাইক ক্লব যেমন হচ্ছে প্রায় সব সময় একটা ডেসপারেশন, একটা আবেগ, একটা জায়গা থেকে। সো স্লটের ব্যক্তিত্ব, স্লটের মানে অত বড় ইমোশনাল স্ট্যাচার না থাকা সব মিলায়, এবং ওইটা একটা হেল্প করছে। সো যেই কারণে দেখা যাচ্ছে যে আমরাও যখন শুরুতে উইনিং মোমেন্টাম পেয়ে গেছি, সিটি অনেক পিছায় গেছে, আমরা একটা সময় আরামসে লিড দেওয়া শুরু করছি, মানে আর্সেনাল অলওয়েজ হট অন দ্য হিল, বাট স্টিল আমরা ওইটা খুবই মাথা ঠান্ডা রেখে আমরা সিজনটা শেষ করছি। এবং যেহেতু হচ্ছে আমরা ওই রকম রক অ্যান্ড রোল মানে ফুটবল খেলি নাই, ফলে আমাদের প্লেয়াররাও হয়তো এই কারণেই মূলত কম ইনজুরিতে পড়ছে, কম স্ট্রেস হয়েছে, অ্যান্ড হয়তো মানে ক্লপের আমলের যত ব্যাড লাক সেগুলা প্রকৃতিটা ফিরায় দেয়, রিকভারি হয়েছে হয়তো। আবার আমরা মানে কার্ড প্লেয়ার যারা আমরা বলি যে হচ্ছে বিগিনার্স লাক বলে একটা বিষয় আছে, আমি এটা হাম্বলি বলি, মানে আমি স্লটকে ছোট করতেছি না, বাট সমস্ত কিছু মানে ওই যে জিনিসটা বললাম না, স্লট ইজ ব্রিলিয়েন্ট। মানে তোমার হচ্ছে যখন তুমি টেকিং দ্য উইনিং পজিশন কুললি, মানে এটা কিন্তু একটা বিশাল গুণ, স্লট ডিড দ্যাট। মানে আমি আগে এসে আমি এখন হচ্ছে কুললি শেষ করব খেলা। আমরা নেভার এভার হচ্ছে গিয়ে যে আমাদের একটা খুব মজা, এগুলো মিথ হয়ে গেছে, কিন্তু হচ্ছে ধরো আমরা এন্ডোকে নামাই দিচ্ছি, এন্ডো নামানো মানে আমরা আর গোল খাবো না, মানে এইরকম একটা অবস্থা। মানে আসলে সাকসেস পাইছি বলে আমরা এগুলোকে এনজয় করতেছি, বাট ডেফিনেটলি ওইটার পিছনে ক্লপের স্লটের দারুণ এই যে ঠান্ডা মাথা, এক ধরনের হচ্ছে অ্যাসিওরেন্স, এক ধরনের হচ্ছে লিডিং পজিশনকে ধরে রাখার ক্ষমতা, এগুলো তো ছিলই। এবং এক সিজনে প্লেয়ারদের সাথে যেটা হয়, ওই আমার হচ্ছে ভিনসেন্টে ডেল বস্কের কথা মনে হয়ে যেতাম মাঝে মাঝে। তোমার রিয়াল মাদ্রিদের যে যখন হচ্ছে তারই ছিল, গ্যালাকটিকা ছিল, প্লেয়ার আসলে আমাদের এখন এমন এমন প্লেয়ার আছে বা ছিল, মানে অন্তত প্রথম সিজনে তাদের স্ট্যাচার স্লটের থেকে অনেক বড়। মানে সালা তো কথা বাদই দিলাম, ভিভিডি, অ্যালিসন, ট্রেন্ট আলেকজান্ডার, দে অল আর হচ্ছে মাচ বিগার দেন স্লট। সো স্লটকে ওই জায়গাটাও স্লট খুব ভালোভাবে হ্যান্ডেল করছে। মানে ড্রেসিং রুমের যে কাজটা, যেটা ধরো আমরা যদি পিএসজির ওই সময়টার কথা চিন্তা করি, যে নেইমার, মেসি, এমবাপে, তিনটা স্টার একটা টিমে, ওই পচিতিনো সামলাইতে পারতেছিল না। পচিতিনো নিজের মধ্যে একটা ইগো আছে। আমি ডেল বস্কের কথা কেন বলতেছি, ডেল বস্কে তোমার ধরো এই যে ক্রিকেটে হচ্ছে বুকানন, শ্রীভা পরে বলতেছে, বুকানন আসলে কখনো ওইরকম ভাবে ক্রিকেটার হিসেবে পরিচিতই ছিল না। প্রথম দিকে শেনওয়ান তার সব সুলভ শেনওয়ান তারে নিয়ে হচ্ছে ঠাট্টা তামাশা করতো যে কোত্থেকে আইছে, পরে দেখছি যে না, তার যে ওই যে ডিম্যানুয়ার, তার যে কাম কুল এবং প্লেয়ারদেরকে সে রেসপেক্ট করতেছে অ্যাজ এ কোচ, তখন তারাও তারা রেসপেক্ট করা শুরু করছে। স্লট রিয়েলি আর্নড ইট, অ্যান্ড সাকসেস ইজ অলওয়েজ, সাকসেসের তো আসলে অনেক বাপ, হ্যাঁ, আর হচ্ছে গিয়া হচ্ছে মানে প্রতিটা সাকসেসের অনেকগুলো অ্যাঙ্গেল, অনেকগুলো গল্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওই যে ব্যর্থতার বাপগুলা সব হচ্ছে এই টিম শোয়েব মাহমুদের মানে সন্তানদের মতো। বিষয়টা হচ্ছে যে ধরো আমরা স্লটের তো অনেক কথা বললাম, আমার এখনো স্ট্রেট মনে আছে যে পিএসজির সাথে যে ম্যাচটা, মানে আমাদের গত মৌসুমে সবচেয়ে অসহায়ের মতো যে দুই একটা ম্যাচ গেছে, পিএসজির সাথে ম্যাচটা আমরা খুব সাফার করছি। স্পিডে, মানে প্রচণ্ড স্পিডে আক্রমণ করতেছে, অ্যাটাক করতেছে, স্পিডে অ্যাটাক করতেছে, কিংবা অল আউট ফুটবল যারা খেলতেছে, ওই টিমগুলোর সাথে আমরা দেখলাম যে স্লট খুব নড়বড়ে হয়ে যেতেছে। সেইটা তুমি নিউ ক্যাসেলের সাথে ফাইনালের কথাটা চিন্তা করো, নিউ ক্যাসেল তো একদম ফ্রম দ্য বিগিনিং অ্যাটাকিং শুরু করছে। পিএসজি সেম, প্রথম লেগটা আমরা ওই নুনেজ আর এলিয়টে আমরা একদম লাস্ট মোমেন্টে যে এইটার পুরো ম্যাচ এলিসন না থাকলে আমরা ওই দিন 9টা খাই। পিএসজির সাথে আমরা ম্যাচটা চ্যাম্পিয়ন্স লিগে পুরো জার্নিতে আমরা টপে থাকলাম, হারে গেলাম। তোমার কি মনে হয় না যে আমাদের একটা স্টপার গোলকিপার দরকার, মানে ট্রাইবেকার স্পেশালিস্ট একটা দরকার? কারণ এলিসন তো ওয়ার্ল্ডের 1, 2, 3 নম্বর গোলকিপারের মধ্যে একজন, কিন্তু আমরা যদি ইয়েতে হিসেবে আসি, পেনাল্টি ট্রাইবেকার হিসেবে আসি, এলিসন
খুব নড়বড়ে, স্ট্যাট খুব নড়বড়ে। ওয়েল, তোমার প্রথম পার্টে আবার আসি, মানে অবভিয়াসলি স্লটের যে আনবিলিভেবল সাকসেস আমরা আশাই করি না, যেমন শুরুতে বলতেছিলাম যে, কিন্তু ওইখানেও আমাদের সতর্ক হওয়া লাগবে। আই রিয়েলি হোপ, সিনসিয়ারলি হোপ স্লট এই জিনিসগুলো খেয়াল করবে। প্রথমত তোমার স্লটের আমি সোফার যেটা দেখতেছি, স্লটের এত কিছুর পরেও স্লটের কিন্তু সার্টেন, মানে আমরা বারবারই বলতেছি স্লটকে দেখানোর চেষ্টা করতেছি সে ইমোশনলেস, সে তার মধ্যে হচ্ছে গিয়া সে যে স্টেডি ড্রাইভার ইত্যাদি ইত্যাদি রূপক বলতেছি, কিন্তু আমি যেটা খেয়াল করলাম এখন ওই যে ক্লপের ওই সাকসেস পাওয়ার চ্যালেঞ্জের মতো স্লটের মধ্যে আমি দেখতে পাচ্ছি স্লটের হচ্ছে সার্টেন প্লেয়ারের প্রতি ভীষণ দুর্বলতা। স্লট সবচেয়ে কম প্লেয়ার নিয়ে খেলাইছে, মানে হচ্ছে কম্প্যাক্ট প্লেয়ার, এই কজন প্লেয়ার এখন যেহেতু হচ্ছে স্লটের প্লেয়ারদেরকে সে খুব বেশি পরিশ্রম করে বার্ন আউট করে ফেলে নাই, আমাদের হয়তো ওই জন্য ওইরকম চোখে পড়ে নাই, কিন্তু ধরো বা গ্রেভিয়াস ইঞ্জুরি হয় নাই বা ওই যে নানা রকম লাক ফেভারও পাইছে। তুমি ধরো হচ্ছে গিয়া গ্রাভেনবাখ কিন্তু 6 খেলার প্লেয়ার না, কিন্তু তাকে 6 কনস্ট্যান্ট খেলা গেছে, হি গট সো মাচ সাকসেস, ওয়ান অফ আওয়ার বেস্ট প্লেয়ার থ্রু আউট দ্য সিজন। ওই সিজনে সে অন্য কাউকে খেলানোর চিন্তা করে নাই, মানে ভিভিডি তো হচ্ছে থ্যাঙ্কফুলি আমরা পুরো সিজনটা পাইছি এবং ভিভিডি হচ্ছে চেঞ্জ করার ইয়ে হয় নাই। আবার ধরো উপরের দিকেও সে হতো, ধরো আমরা অনেক ম্যাচে গোল পাচ্ছি না, আমরা অনেক ম্যাচে ওই যে আগেও যেটা বললাম যে হচ্ছে ওই সময় যেটা চেঞ্জ করা কিয়েসার মতো একটা প্লেয়ার, আমরা তো ভাই আমাদের বেঞ্চে আছে, আমরা কেন প্লেয়ারটাকে হচ্ছে পুরো মৌসুম আমরা খেলাইলামই না। সো স্লটের মধ্যে ওই ব্যাপারটা কিছুটা আমি টের পাইছি, যেইটা দুর্ভাগ্যজনকভাবে মার্চে আমাদেরকে যে হিট করলো, যে আমরা হচ্ছে কাইন্ড অফ একটু ফ্যাটিগ, একটু কমপ্লিসেন্সি, আমরা তো আসলে জিতেই যাচ্ছি, আমরা তো আসলে হয়ে যাচ্ছে। সো স্লটও সম্ভবত ওই জিনিসটাই করতে পারেনি। হ্যাভিং সেড দ্যাট, দুইটা ম্যাচে দুই রকম ব্যাপার আছে, দুইটা ম্যাচের কথা বললাম ভাই, পিএসজি বা সামথিং এলস। পিএসজি টোটালি যে খেলাটা খেললো, পিএসজির সাথে জাস্ট মানে অন্য কিছুর তুলনা হয় না। তুমি গত বছর ব্যায়ার লেভারকুসেনের খেলা যদি দেখো, একদম তারা মজার একটা মিল আছে লেভারকুসেন আর এর পিএসজির। লেভারকুসেন পুরো মৌসুম ভালো খেললো, মৌসুমের শেষ ম্যাচ আমি ওটাই বলতে নিলাম, পিএসজি পুরো মৌসুম দুর্দান্ত ফুটবল খেললো, ওয়ার্ল্ড কাপ ফুটবল মানে ক্লাব ফুটবল যেটা ফাইনালে গিয়া হারলো এবং খুব বাজেভাবে হারলো। ইসেও যেভাবে আটলান্টার কাছে যেভাবে হারছিল এরাও হারলো। এবং এখন আমি বলতেছি যে ওই পিএসজির সাথে আমাদের পক্ষে আমরা যে আসলে অনেক গোলে হারি নাই প্রথম লেগেই, এবং অনেক লাকি, এবং সেই লাকটা আসলে সেকেন্ড লেগে রিভার্ট করছে, মানে রিভার্ট করে না, ওই লেগেও পিএসজি অনেক ভালো খেলতে, অ্যানফিল্ডে এসে যে পারফরমেন্স দিচ্ছে, গোলটা হয়তো ওদের লাকি ছিল, কিন্তু ওরা যে আসলে মানে জেতা উচিত, একদম ডিজার্ভিং উইন। এবং ওই পিএসজি থ্রু আউট দ্য টুর্নামেন্ট যে খেলা খেলছে, পিএসজি ধারে কাছে কেউ ছিল না, মানে এইরকম ডমিনেটিং ভাবে জেতা, মানে অনেক বছর পর ফাইনালে 5 গোল দিয়ে জিততেছে, মানে দিস ইজ ইনসেইন। বোঝাই যাচ্ছে যে এই ফলাফল এই হবে সেই হবে। বরঞ্চ হচ্ছে যে ব্র্যাডম্যানের যে টিমটা ছিল 48-এ, যেটা ইনভিনসিবল টিম বলা হইতো, যে একটা দারুণ বই আছে এটা নিয়েও, যে তোমার হচ্ছে সেইখানেও তারা একটা ছোট টিমের কাছে হারছিল। ওই আমি চেলসিকে কোনোভাবেই ছোট বলতেছি না, ডোন্ট গেট মি রং, তুলনা আনার জন্য বলতেছি, কারণ হচ্ছে ওইখানে যেটা হয়েছিল যে হচ্ছে ইনভিনসিবল হইতে 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 তারা ওই একটা পর্যায়ে স্লিপ করে পারে। পিএসজি বা সামথিং এলস এই সিজনে লুইস এনরিকে যেভাবে ইয়াং আনি মিলায়, এবং আমি ফ্রেশ লেগ দিয়ে আমি খুব ভয়ে আছি তারা হচ্ছে অ্যাজ এ রাইভাল, তারা যদি হচ্ছে এইটা যদি আবার কন্টিনিউ করে, এই পিএসজি কে হারানো পৃথিবীর যে কোনো টিমের জন্য কঠিন। আমরা বরঞ্চ হচ্ছে গর্ব সহকারে বলতে পারি যে হচ্ছে আমরা অন্তত পিএসজির কাছে হারি নাই, টাই ব্রেকারে গিয়ে তো হারা, তো অফিশিয়ালি হারানো, ড্র। আর তোমার ওই সেকেন্ড প্রশ্ন সম্বন্ধে আমি বলবো যে হচ্ছে আসলে আমি ওইটা নিয়ে বদার্ড না, মানে কোন ম্যাচে টাই ব্রেকার হবে, আবার স্লট যখন আর একটু পাওয়ারফুল হবে, ধরুন আমাদের তো কেলাহার ছিল, কেলাহারের তো শর্ট স্টপিং মানে স্টপিং অ্যাবিলিটি দারুণ, মানে পেনাল্টি স্টপিং, সে হচ্ছে আমাদের কারাবাও কাপ, FA কাপ পেনাল্টিতে জিতাইছে, সো ওইগুলোতে সে ভালো ভালো শর্ট স্টপ করে জিতাইছে। তো ওই দিনও চাইলে সে নামাইতেই পারতো, কিন্তু দুইটা ব্যাপার হচ্ছে, এক হচ্ছে এলিসন এত অমানবিক পারফরমেন্স দিচ্ছে 2 ম্যাচে, এখন ভাই যাই হোক এলিসনকে নামানো এটা একটা ডিসগ্রেস। দ্বিতীয়ত স্লট বিং
হোল্ডিং স্লট, সে হয়তো এডিসনের সাথে ওইভাবে গিয়েই করাটা, আচ্ছা দেখি যা থাকে কপালে টাইব্রেকার, তো মোস্ট অফ দ্য কেসেস লাগ। আর আমি বিপরীতে আরেকটা কথা বলি ভাই, ডোনারুমা যে লেভেলের পেনাল্টি স্টপার, ওটা হচ্ছে সে তোমার ওই বিপরীতে খেলাহারকে নামাইলে আমার মনে হয় না খুব লাভ হইতো। এনিওয়ে দিস আর ভেরি ফাইন থিং, বাট এইবার আমি তুমি বলার আগে শেষ প্রসঙ্গে আসি যে আমরা শুরু থেকে যে আলাপটা করতেছি 10 বছর ধরে, যে শ্রুড ম্যানেজমেন্ট, তার ফলাফলটা হচ্ছে এই বছর যেহেতু স্লটের সাথে আলাপই ছিল যে স্লট দেখি তুমি কি করতে পারো, মোটামুটি ক্লপের টিম নিয়ে সে যেহেতু হচ্ছে লিগ জিতাইলো, এবং হচ্ছে আমরা স্লটের টিম পাইলো আর কি, এবং আমরা যেহেতু হচ্ছে আমরা কিন্তু মজার ব্যাপার হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি না জিতলেও আমরা মনিটরিলি প্রচুর গেইন করছি, কারণ হচ্ছে ওই যে সবগুলা গ্রুপের সবগুলা মানে প্রায় মানে সবগুলা তো না, একটা মনে হয় ড্র করছিলাম বা হারছিলাম, মানে টপে থেকে শেষ করা, তার বিপুল বোনাস টোনাস পাওয়ার ফলে, প্রিমিয়ার লিগের বোনাস, যার ফলে হচ্ছে আমাদের ওই যে নতুন এন্ডোর্সমেন্ট সব মিলে একটা নতুন আমাদের টাকা পয়সা দিক দিয়ে ঝামেলা, আর আমাদের তো খুবই শুডলি চলছে যে বছরের পর বছর ইভেন নেগেটিভ স্পেন্ডিংও মনে হয় কোন এক সিজনে হয়েছে, এত পরিমাণ আমাদের হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে আমি ফ্যানদের বললে অবশ্যই ওয়েল নোন যারা হচ্ছে জানে, তারা জানে যে অ্যামোর্টাইজেশনের যে বিষয়টা থাকে। এখন কি হয়, সিটির মতো ক্লাব বছর পর বছর সুবিধাটা নিছে, আমি একটা প্লেয়ারকে 150 মিলিয়ন দিয়ে নিলাম, মানে কিন্তু এই না যে আমার বুকে এই বছর 150 মিলিয়ন লেখা থাকবে। আমি যেমন ইসাককে আমরা নিতে চাই 6 বছরের কন্ট্রাক্টে, তো আসলে আমার আগামী 6 বছর ধরে বুকে 25 মিলিয়ন করে জমা হবে, 150 যদি হয়। তো আমি যদি 100 মিলিয়ন কাউকে নেই 5 সিজনের জন্য, আমার প্রতি সিজনে 20 করে হয়। সো তার বাইরে তো আমার এই প্রফিট, আমার প্লেয়ার সেল, এবং আমাদের প্লেয়ার সেলও কিন্তু খুবই শ্রুড। আমরা হচ্ছে গিয়ে ডিয়াসকে যে সেল করলাম 28+ বছর বয়সী একটা প্লেয়ারকে আমরা হচ্ছে তার কেনা দামের থেকে অনেক বেশি দামে, ডাবল প্রায় মনে হয়, আমি যদি ভুল না করে থাকি 32 কিনা 68 মনে সেল করতেছে, 68 সেল করতেছে, আমি স্পষ্ট জানি, কিনছিল 32 বা 34, এনি হোয়াট এভার, মানে একটা মানে সো ডারউইন নুনেজ আমাদের হয়ে অলমোস্ট ফেইলিওর, খুবই ডিসঅ্যাপয়েন্টিং, কিন্তু তারপরে তাকেও সম্ভবত ভালো একটা দামে বিক্রি করবে। এখন যার ফলে আমাদের এই গোটা প্ল্যানে আমাদের টাকা ছিল আমাদের হচ্ছে, এবং লিভারপুল আর যে কাজটা করবে, যেটা হচ্ছে গিয়া ওই কুটিনহো মানি পাওয়ার পরে আমরা যে কাজটা করছিলাম, আমরা আসলে পরের 5 বছরের জন্য প্লেয়ার কিনছি, এবং আমরা ওই রেসে যাই নাই। তুমি ধরো হচ্ছে লাইফের মধ্যে তুমি বন্ধু বান্ধব তোমার হচ্ছে গিয়ে গেলাম বাজারে গেলাম, যা ইচ্ছা কিনতে মন চলো, তুমি প্রত্যেক দিন বাজারে একটা করে কটকটি কিনে আনতেছো, তোমার তো টাকা খরচ হচ্ছে, আমার এটা ভালো লাগলো না, এরে কিনি, তো লিভারপুল বছর চুপ করে বসে রয়েছে, মানে অনেক প্লেয়ার পায় নাই, তোমার হচ্ছে পছন্দের প্লেয়ার পায় নাই, চুপ করে বসে রয়েছে, ফলে তোর টাকাটা জমছে। এই সিজনে হয়েছে কি, সবগুলা একসাথে ক্লিক করছে, আমার রেভিনিউ বাড়ছে, আমি আবার খুবই ভালো ইয়ের চুক্তিতে যাচ্ছি, মানে যে চুক্তিগুলো হচ্ছে খুব ফেভারেবল চুক্তি, 6 বছরের চুক্তি, 5 বছরের চুক্তি, আবার আমরা কিন্তু আবার কিস্তিতে টাকা দিই, ইভেন টাকা দেওয়ার সময়ও যেমন ইসের সাথেও আমি যেটা শুনতেছি সেটা কয়েকটা কিস্তিতে টাকা দেবে, ইসাক সাইনিংটা যদি হয়। সো এইগুলা হচ্ছে সবসময় যে আমরা শুরুতেই টাকাটা দিয়ে দেই না, এইগুলারও অনেক কি আছে যারা হচ্ছে গিয়ে এই নিয়ে জানতে চান, এরকম ট্রান্সফার মার্কেটের ডিটেল জানতে চান, ডান ডিল বলে একটা দুর্দান্ত বই আছে, আনফরচুনেটলি এখন নাম ভুলে গেছি এই মুহূর্তে, মানে শোয়েব যেভাবে মেয়েদের নাম মনে রাখতে পারে, আমি তো এরকমভাবে নাম মনে রাখতে পারি না, এইটা হচ্ছে আমার একটা দুর্বলতা। সো আমি হচ্ছে গিয়ে যেই কারণে হচ্ছে, যাই হোক, এই জিনিসটার ফলে আমরা এই সিজনে স্টিল কিন্তু আমরা এই সিজনে শ্রুড, আমরা যেটা দেখতেছি যে হচ্ছে আমাদের অনেক খরচ হয়েছে কিন্তু আমাদের আবার আয়ও হয়েছে, আমাদের আবার প্লেয়ারও সেল করতেছে, আমরা ডিয়াসকে সেল করতেছি, কয়েকভাবে করতেছি, নুনেসকে স্টিল নাও ধরো আমি একটা ইকুয়েশন দেখলাম যে আমরা যে প্লেয়ারগুলো কিনছি, আমরা যে প্লেয়ারগুলো সেল করছি, এই সেলের টাকা দিয়ে আমরা প্লেয়ারগুলো কিনতে পারতাম। হ্যাঁ, এবং হচ্ছে আমি একটা দেখলাম, আমরা মনে হয় এখনো ডিয়াস সেলের আগেই আমরা এই সিজনে 300 মিলিয়ন নেট আমরা খরচ করতে পারবো। সো হচ্ছে গিয়ে যাতে আমরা পিএসআর এর আওতায় পড়বো না, এবং হচ্ছে ওইখানে ধরো হচ্ছে এর মধ্যে দিয়াসকে সেল করলো, আমাদের ধরো হচ্ছে আমাদের নুনেস বাকি আছে, চিয়েসাকে সেল করবে, আমাদের হচ্ছে গিয়া হার্ভে এলিয়টকে হয়তো সেল করবে, যেহেতু ব্রিটিশ প্লেয়ার, ও হচ্ছে যে হোম গ্রোনের কারণে ও হয়তো যদি প্রিমিয়ার লিগের অন্য কোনো ক্লাবের কাছে সেল করে একটু বাড়তি ভ্যালু পাবে। আমাদের কোয়ানসার মতো একাডেমি প্লেয়ার হচ্ছে গিয়া মানে ভালো একটা দামে আমরা ধরো নতুন একটা প্লেয়ার আসলে রিও সেল করে দিছি, হ্যাঁ, মানে সেগুলো তো আসে, যার ফলে ধরো হচ্ছে আমরা উইটসকে কিনতে পারতেছি
ইসাকের দিকে হাত বাড়াতে ইসাকের দিকে হাত বাড়াচ্ছি আমরা, হচ্ছে ফ্রিম্পং এবং ইসের মতো প্লেয়ারকে, মানে কেরকেজের মতো প্লেয়ারকে আমরা একেতেরে নিতে পারছি। একিটিকে নিতে পারছি। সো আমরা হচ্ছে এই সিজনটা আমাদের লিভারপুলের থ্যাঙ্কস টু ভেরি ওয়েল প্ল্যানিং অ্যান্ড আমাদের গত সিজনের যে হচ্ছে সাকসেস, এইটার কারণে আমরা হয়তো পারছি। হ্যাভিং সেড দ্যাট, আমি একটা কথা বলি, সেটা হয়তো সবার পছন্দ হয় না, আমি অ্যাংশাস। মানে কি কারণে অ্যাংশাস হচ্ছে, একটা হয় কি, আমি হচ্ছে কি ওই যে বললাম বিগিনার্স লাগ, আমি মাঠে নামলাম, লাগ পেয়ে গেল, এখন হচ্ছে নাও অল অন সাইড উইল বি টু মাচ প্রেশার। মানে উইলস প্রতিবার যখন মাঠে নামবে তার পেছনে একটা প্রাইস ট্যাগ ঝুলবে। স্লট হচ্ছে গিয়ে, আরে তুমি ফার্স্ট সিজনে জিতে গেছো, এইবার তো তোমার না জিতলে মানে সম্ভবই না। মানে মানে তুমি ভাঙাচোরা টিম নিয়ে জিতছো, তোমারে আমি এবার মানে জেনারেশনাল প্লেয়ার উইলস রে দিলাম, জেনারেশনাল প্লেয়ার ইসাক তোমার টিমে আসতেছে, কার্কেজ আছে, ফ্রিম্পং আছে, তোমার এখানে সালা আছে, পিভিডি আছে, অ্যালিসন আছে, মানে তুমি এই টিম নিয়ে কি করো সেটা। এখন এই টিম নিয়ে হয়েছে কি, আমি এটা ছোটবেলায় আমরা বলতাম যে এটা ফার্স্ট বয় সিনড্রোম। মানে ফার্স্ট বয় প্রবলেম কি, ফার্স্ট বয় ফার্স্ট হয়েছে তো হবে, এটা নিয়ে কেউ কোনো কথা, ফার্স্ট বয় সেকেন্ড হলেই তারে নিয়ে হচ্ছে গিয়ে হাসাহাসি শুরু হয়ে যেত, তুই তো তুই ফেল করছিস। এখন ধরো ক্লপের স্লটের যেহেতু হচ্ছে গত সিজনে ওর ওই যে শর্ট টিম নিয়ে রোটেশন না করানোর যে প্রবলেম, এবং ইংলিশ প্রিমিয়ার লিগের মতো সবচেয়ে রোবাস্ট নট অনলি ফুটবলিং পেস অ্যান্ড হচ্ছে কন্ডিশনটাও তো তোমার দেখতে হবে ইংলিশ লিগে, মানে ইংলিশ যে কন্ডিশন প্রচন্ড ঠান্ডা, সেখানে তোমার মাসেলের নানা রকমই হয়, আবার হচ্ছে এটা কিছু সুবিধাও আছে, অনেক ঝামেলা। হ্যাঁ, তো এত ম্যাচ খেলতে হবে, এটার আন্ডার প্রেশার, এইগুলাতে ধরো কি হইতে পারে। সো আমি পার্সোনালি একটু ভয় আছে, আমরা এবার হচ্ছে একদম সবচেয়ে মোস্ট এক্সপেক্টেড টিম হিসাবে শুরু করবো, যে লিভারপুল এবার ট্রফি না জিতলেই বা একটা ম্যাচ ড্র করলেও দেখা গেল ওইটা নিয়ে প্রেশার শুরু হবে। এই প্রেশারটা স্লট আসলে উইথস্ট্যান্ড করতে পারে কিনা, প্লেয়াররা নতুন প্লেয়াররা আসতেছে, এবং যত কথাই বলি, যত সেরা প্লেয়ারই হোক, তাদের মধ্যে নতুন করে জেল করার যে একটা ব্যাপার, যে ধরো তোমার নতুন পরিবেশে অ্যাডাপ্টেশনের যে বিষয়, এখন উইটসের সাথে আসলে উইটস সালার সাথে কত দূর ই করতে পারে, ফ্রিম্পং এর সাথে হচ্ছে গিয়া তোমার ধরো আমাদের গ্যাকপো কত দূর করতে পারে, ধরো ব্র্যাডলি বা কার্কেজ এদের কেমন ইয়ে যাবে। সো এখন হচ্ছে ওদের সবকিছু মিলায়া, সো বাট আবার আমি বলতেছি লিভারপুল আসলে নেক্সট 5 ইয়ার্সের জন্য টিম বিল্ড আপ করে ফেলছে 2030 পর্যন্ত। তোমার কি মনে হয় না যে 5 বছরের জন্য যে বিল্ড আপটা হয়েছে, আমাদের ডিফেন্স লাইনের দিকে একটু নজর দেওয়া উচিত? অফকোর্স নজর দেওয়া উচিত। আমি এটাও একটা বড় ভয়, সোফার আমাদের ডিফেন্স খুবই ফ্র্যাজাইল, দুইটা জায়গা থেকেই ফ্র্যাজাইল। একটা হচ্ছে আমাদের কোয়ালিটি প্লেয়ারও লাগবে, বিশেষ করে হচ্ছে, এবং ব্যাকআপ প্লেয়ার তো প্রচুর লাগবে। আমাদের সিভি মাত্র, আমি কোয়ালিটি সিভি দেখতেছি দুইজন, ভিভিডি এবং হচ্ছে কোনাটে। ভিভিডির হচ্ছে বয়স হয়ে গেছে, ভিভিডির একটা বাজে ইনজুরি হয়েছিল, সেখান থেকে সে অমানসিকভাবে ব্যাক করছে, কিন্তু তাকে তো রেস্ট দেওয়া লাগবে। আমরা লাস্ট সিজনে ভিভিডি কোনো রেস্টই পাইনি, কোনাটেও ইনজুরি প্রন, শুধুমাত্র গত সিজনটা দেখলাম সে পুরো সিজন প্রায় খেলতে পারছে। এখন সাপোর্ট তো লাগবে। এখন আমাদের এই জায়গায় গিয়ে সম্বন্ধে শুনতেছি, গিয়ে যদি আসে দিস উইল বি আ ভেরি গুড সাইনিং, আমি খুব এক্সাইটমেন্টের সাথে ওয়েট করতেছি। আমাদের গ্রাভেনবার্চের কোনো ভালো ব্যাকআপ নাই। সো এখন হচ্ছে ওই যে ক্লপের যে 17-18 টিমের যে একটাই ছিল, প্রচুর মিমও হইতো, যে হচ্ছে গাড়ির সামনে সাইড ইঞ্জিনটা হচ্ছে গিয়ে রোলস অ্যান্ড রয়েসের, চেসিসটা হচ্ছে গিয়ে আমার যে ভাঙ্গা বাসের। এখন এইটা একটা যথেষ্ট ভীতিকর হইতে পারে। আমরা ওই যে 82 সালের ব্রাজিল টিম বা টিমের যে আলাপ ছিল যে হচ্ছে 4 গোল খাবো, 90-এর ব্রাজিল 4 গোল খাবো 6 গোল দিব। এখন এইটা মডার্ন ফুটবল ওয়ার্ক নাও করতে পারে। সো এবং হচ্ছে, এবং সবসময় বলে ক্রিকেটে যেমন একটা কথা আছে যে হচ্ছে মানে বোলিং মানে উইনস ইউ ম্যাচেস, আর ফুটবলে বলে যে হচ্ছে গিয়া অফেন্স উইন ইউ কাপস, ডিফেন্স উইনস ইউ লিগস, বা অফেন্স উইনস ইউ ম্যাচেস, ডিফেন্স উইনস ইউ লিগস। একটা ম্যাচ জিতে অফেন্সের একটা কারিকুরি লাগবে, ম্যাচে পিছায় আসি 2 গোল দিয়ে আমি আগায় যাব, কিন্তু লিগ জিততে আমার ডিফেন্স লাগবে, তোমার দারুণ একটা ডিফেন্স লাগবে। এবং আমরা যে আমাদের এরার জন্য তোমার সেরা 2 কোচ, মানে ক্লাব সম্বন্ধে তালা ফেলা, পেপ গার্দিওলাকে সেরা না মানাটা কঠিন, তার সব সাকসেস সবকিছু মিলায়া এবং তার ফিলোসফি, তারা পেপেদেরও মনে হইতে পারে তারা সুপার অ্যাটাকিং, কিন্তু ক্লপের একটা কথা আছে, সে নিজের সম্বন্ধে পেপ সম্বন্ধে বলে যে আমার
আমাদের অ্যাটাক শুরু হয় ডিফেন্স থেকে, ডিফেন্স শুরু হয় অ্যাটাক Attack থেকে, থেকে, হ্যাঁ। মানে ওর এত পরিমাণ রোবাস্ট টিম যে ওইখানে ধরো, এবং সেরা সেরা ডিফেন্ডাররাও কিন্তু তাদের টিমে খেলতেছে। সো আমি দুইটা জায়গাতেই কনসার্ন। এখন আমি দেখি যে আমাদের ব্যাকআপ আসলে আরো তো 1 মাস আছে, আমাদের টাকা পয়সা এখনো খরচ করার মতো স্কোপ আছে। এখন আমাদের আসলে এই ব্যাকআপ গুলা হচ্ছে কিভাবে হয়, নাকি হচ্ছে ক্লপের মতো করে আসলে হচ্ছে গিয়া যে একাডেমি প্লেয়ার টেয়ার দিয়া, উইচ উইল বি রিস্কি। আমরা এখন যেই স্ট্র্যাটেজিতে আছি, একটা সময় স্ট্র্যাটেজি ছিল ভাই আমরা হচ্ছে আসলে চেজিং টিম, যে হচ্ছে গিয়া ভাই যাই করতেছি সিটি সবচেয়ে টপে থাকবে, আমরা ওরা টেস্ট করতে পারি। কিন্তু আমরা যেহেতু অন টপ অফ দ্য ফুড চেইন গতবারের, বিশেষ করে এসের পরে সিটি অবভিয়াসলি ও সাকসেসফুল টিম, গত যেরকম সিটি অলওয়েজ এ কন্টেন্ডার। আর্সেনালও ভালো করতেছে, চেলসি সামহাও ওদের কেমিস্ট্রিটা হয়তো হয় নাই, কিন্তু এই যে এবার ওয়ার্ল্ড কাপের ফাইনাল মানে এশিয়ার কাপেও জিতলো, দে আর ভেরি ডেঞ্জারাস সাইড। নিউ ক্যাসেলের টাকা পয়সা আছে, তো ইংলিশ লিগ তো প্রচন্ড রকম হচ্ছে কম্পিটিটিভ। সো হচ্ছে গিয়া এই কম্পিটিটিভ লিগে হচ্ছে আমি আসলে আমি জানি না, মানে হচ্ছে আই এম আ বিট, আমি আসলে আমার এক্সপেকটেশনটা একটু নামায় রাখতেছিলেন। আমি বলতে চাই যে বার তুমি নামায় রাখছো, যে আমি দেখা যাক কি হয়, বার নামায় রাখতেছি, এবং আমি এক্সপেক্ট করতেছি যে আসলে আগামী 5 বছরে আমরা 2 থেকে 3টা লিগ জিতবো, আমি এই আশা করতেছি। নট এক্স্যাক্টলি দিস সিজন, বাট যদি এই সিজনে আমি খুব করে চাই, অন্য হয়তো প্লেয়াররাও চাই, আবার বললাম না ক্লপের এই ব্যাপারটার মতো, যে উই হ্যাভ গট সো মাচ ইমোশনাল আমাদের দিয়েগো জোতা চলে যাওয়াতে, মানে জোতার যে ব্যাপারটা, এটা একটা অসম্ভব একটা ব্যাপার। আমার কিছুদিন আগে আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু মারা গেলেন, এবং আমি তাকে ফ্যামিলি হিসাবেই ধরি। সো আমি জানি না এই শোক কদিন কাটাইতে পারবো, আমাদের জোতার শোকটাও কাইন্ড অফ হচ্ছে, মানে উই অলওয়েজ, আমি আমার ছোট বোন আর আমি সবসময় ছোটকাল থেকে একটা কথা বলতাম, যে হচ্ছে নাটকের লোকদের আমরা যতটা আপন মনে হয়, অনেক আত্মীয় এত আপন মনে হয় না। কারণ আমার ওই ফুপারে হয়তো আমি বছরে 2 বার দেখতেছি, আমার হচ্ছে চাচাতো ভাইয়ের সাথে মানে, বা হয়তো আমার মানে খালাতো বোনের সাথে আমার 3 বছর একবার দেখা হচ্ছে, কিন্তু এই নাটকের আবুল হায়াতকে আমি প্রতিদিন টিভি খুলে দেখতেছি। তৌকির আহমেদ আমার নিজের ঘরের মানুষ মনে আছে। ওনাদের যখন কোন হয়, আমি আমার একটা লেখা লিখছিলাম যে আমরা কেন হচ্ছে খালিদ মারা গেলেন 90 সালে, তখন আমি একটা বিরাট কলাম লিখছিলাম যে কেন 90 দশক আমাদেরকে এত মানে করে নস্টালজিক করে। সো ওইখানে ডিটেইলটা ছিল। সো ওই জায়গা থেকে জোতার মারা যাওয়াটা আমরাই যেভাবে ফিল করতেছি, তার সাথে যারা রুম শেয়ার করতো, তারা যারা ড্রেসিং রুম শেয়ার করতো, তারা যারা একসাথে উঠতে বসতো, জোতা উইল বি উইথ দেম। এখন দিস কুড বি দ্য বিগেস্ট ব্লেসিং, দিস কুড বি সো মাচ প্রেশার, ইউ নেভার নো। মানে হচ্ছে গিয়া আমি 2টা উদাহরণ দিতে চাই, যে হচ্ছে গিয়া তোমার আমি আশা করি আমরা জোতার জন্য আমরা খেলবো, আমরা ভালো খেললেও সেটা জোতা দায়িত্ব হবে, খারাপ খেলে জোতাকে দোষ দিচ্ছি না, বাট আমি বলতেছি উইল বি ইন দিস সিজন উইদাউট এক্সপেকটেশন, অলদো আমরা সবচেয়ে স্পেন্ড করা, আমি ডিফেন্সিভ ভাবে বলতেছি না, বলতেছি আমাদের যে সব মিলা ইমোশনাল যে সিচুয়েশন, তাতে উই উইল, মানে আমরা আসলে একটা বুঝতে পারছি, আমরা শ্যাঙ্কলিকে আসলে ভুলভাবেই দেখতে চাই, যে ফুটবল ইজ নট দ্য বিগেস্ট থিং, জোতা যতটা বিগ, আমাদের ওই ট্রফি আমরা সব দিয়ে হইলেও আমরা জোতাকে পাবো না, এটা একটা দুঃখজনক বিষয়। ফলে হচ্ছে গিয়া মানে ধরো গ্যারি সোবার্সের এক বন্ধু মারা গেছিল, গ্যারি সোবার্স সবসময় বলতো যে আমার তার ওই বন্ধু হচ্ছে তার সাথে ফেলো ক্রিকেটার, সে হচ্ছে গিয়ে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। গ্যারি সোবার্স সবসময় বলতো যে আমার আসলে কখনো বলে হয় যে আমি মাঠে একা খেলি, আমার বন্ধু সবসময় আমার সাথে থাকতো, দ্যাটস ওয়াই আমি এরকম অলরাউন্ডার হইতে পারছি, যে ব্যাটিং বোলিং শুধু না, গ্যারি তার টিমের সেরা ব্যাটার, সেরা বলার, সে একই সাথে অনেক ধরনের বোলিং করতে পারতো। পেস বলে পিচ অনুসারে সে কখনো পেস করতো, কখনো স্পিন করতো, কখনো মিডিয়াম পেস করতো, এবং সে তার বলা হতো যে এই সব কিছু ছাপায়। ডন ব্র্যাডম্যান বলতো যে সোবার্স হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় ব্রেইন, সবচেয়ে ইন্টেলিজেন্ট ব্রেইন তার দেখা মতে। সো মাহেলা জয়বর্ধনের ছোট ভাই ও 16 বছর বয়সে ক্যান্সারে মারা গেল, এবং জয়বর্ধনের সবসময় বলতো আমি যখনই মাঠে নামতাম আমার মনে হতো যে ও আমার সাথে আছে। সো দ্রুপাল বা দীপাল, সরি আমি নামটা যেহেতু ভুলে আমি বলি না, যে আমি নাম মনে রাখতে কষ্ট হয়। সো দিস ইজ সো ইমোশনাল থিং, স্পোর্টস আসলে খুব ইমোশনাল একটা বিষয়। সো আমাদের এই টাকা পয়সা সব কিছু বাদ দিয়ে, আমাদের এক্সপেকটেশন বাদ দিয়ে, দিস সিজন হচ্ছে আমাদের জন্য ইন এভরি গেম
আমরা যেমন একটা প্ল্যান করে রাখছি, আমাদের লিভারপুলের খুব দারুণ বড় ভাই, আমরা আলোচনাটা হয়তো তাকে আসলে খুব মজা হইতো, রাসেল ভাই। আমরা রাসেল ভাই, আমরা আশা করি যে সামনে রাসেল ভাই সহ আমরা একবার বসবো। হ্যাঁ, সো আমরা রাসেল ভাই আমাদের অত্যন্তের পছন্দেরই। আর আমাদের যে হচ্ছে আমাদের ক্যানন ফোর্ডার খসু, হ্যাঁ, আমরা খসুকে যতই গালাগাল দেই, খসু বললে অবশ্য তার ভাব বেড়ে যায়, আমরা খসুকে ভীষণ ভালোবাসি। তো কিন্তু আমরা সবাই বলতেছিলাম যে হচ্ছে গিয়ে আমরা আসলে হচ্ছে এই পুরো সিজনটা জোতার জার্সি গায়ে খেলা দেখতে চাই। সো আমরা বুঝতে পারি যে খেলোয়াড়দেরও আসলে কি অবস্থার মধ্যে দিয়ে যাবে। আই এম নট ইভেন বদার্ড অ্যাবাউট রেজাল্ট ইন দিস সিজন। আমরা পুরো সিজনটা জোতাকে স্মরণ করব, জোতা আমাদের হয়ে খেলবে, আসলে জোতা আমাদের হয়ে মাঠেই থাকবে। And let's see, the life is such a big thing. I'm sorry, Shankly. মানে even all those football, all those results cannot be equal to life. আজকে একটা দুর্দান্ত আড্ডা হইলো আর কি, সময় স্বল্পতায় মানে আমরা ওই মহল্লায় বা আমরা বিভিন্ন জায়গায় যেভাবে আড্ডাটা মারি ওইটা লং করতে পারলাম না। তুমি তোমার সময় বের করে আসছো, সেই জন্য তোমার ধন্যবাদ। আসলে ফুটবল তো দিন শেষে ওই অ্যাটাচমেন্টটাই না, ট্রফি থেকে শুরু করে এগুলো একটা অর্জন, অ্যাচিভমেন্ট। কিন্তু ফুটবল তো ফুটবল, মানে তুমি ফুটবল বলে স্পোর্টস জায়গাটা, স্পোর্টসের জায়গাতে সফল হইতে তো শেষ জিনিস না। তো আমরা তো আশা করতেছি যে এবার আমরা মনে হয় লিভারপুল স্ক্রিনিংটা করবো সব ইয়েতে এবার এই মৌসুমে। তোমার যদি এখন শেষ মুহূর্তে কিছু বলার থাকে তাহলে বলতে পারো। না, আসলে জোতার কথা দিয়েই তো শেষ করে দিলাম। সো ওই শ্যাঙ্কলিকে আমি যতই ভালোবাসি, শ্যাঙ্কলিকে যতই ইন্সপায়ার্ড হই, তো যত দিন যাচ্ছে, সো আমরা আসলে হচ্ছে লাইফ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ফুটবল ইজ প্রবাবলি দ্য মোস্ট বিউটিফুল থিং অন লাইফ। অ্যান্ড হচ্ছে অ্যাজ এ লিভারপুল ফ্যান আমি এই জিনিসটা খুব কানেক্ট করতে পারি যে আমরা ইভেন হচ্ছে অনেকেই ধরো এই কথাটা বলে, পুরো প্রোগ্রামেই হয়তো অনেকে বলবে শোয়েব যে হচ্ছে আপনারা কি লিভারপুল নিয়ে কথা বলতেছেন, হ্যাঁ আপনারা কি যায় আসে। কিন্তু ধরো আসলে হচ্ছে লিভারপুল ক্লাব কোথায় অবস্থিত, ওই কোন মাঠে হয় সেগুলো আমরা চিনি না। বাট আমরা যে কয়েকজনের নাম বললাম, এর বাইরেও আমাদের এত এত মানে মানুষের সাথে আমরা যখন লিভারপুল, ইভেন বিশেষ করে লিভারপুলের জার্সি পরে যখন একটা লোক রাস্তা দিয়েছে, আমার একটু উত্তেজনা হয়। এই যে কানেকশনটা, এই কানেকশনটা হিউম্যান লাইফের জন্য খুব জরুরি। আমার খুব খারাপ লাগে, আমরা হচ্ছে ছোটবেলায় আমার বাসার পাশে হচ্ছে বাংলাদেশ বয়েজ ক্লাব বলে একটা মাঠ আছে, আমাদের গবিবাগে যদিও হচ্ছে ব্রাদার্স ক্লাব, আমরা ব্রাদার্স না, আমরা বয়েজ ক্লাবের ফ্যান। তো দুর্ভাগ্যজনকভাবে সেটা আরেকটা লম্বা আড্ডা শোয় আমি আর তুমি কোনো এক সময় দিব, যে আমাদের ক্লাব কালচার হারায় যাওয়া, আমাদের এই যে সামষ্টিক লাইফটা হারায় যাওয়া, আমরা কিন্তু আমাদের আবাহনী মোহামেডানের লাইফ হারায় যাওয়া, হ্যাঁ আমাদের এই যে লিভারপুলের মাধ্যমে যে আমরা, তুমি পাড়ার আড্ডার কথা বললা, আমরা পাড়ায় হচ্ছে ছোটবেলায় কার বাসায় খাইছি কার বাসায় ঘুমাইছি আমরা এগুলো হিসাব করতাম না। ও মানে গেছি নানু তোমার বাসায় আজকে রান্নাটা ভালো হয়েছে, কিংবা হচ্ছে গিয়া মা কোন এক মামার বাসায় গিয়া মামা ডাক দেওয়া আয় খেলমো, মানে খেলা দেখবো হচ্ছে গিয়া মানে। সো এই লাইফটা থেকে আমরা যখন দূরে সরে যাচ্ছি, ইট হার্টস। সো ফুটবল আমাদেরকে ওই ফিলিংটা দেয়, লিভারপুল আমাদেরকে হচ্ছে ওই জায়গাটায় ফিরায় না। এখন আমাদের মাঠ নাই, আমরা করতে পারি না। আমি যখন ছেলে পেলেদের দেখি আমি বলি যে অন্তত লিভারপুলে বুধ হয়ে আছে, চেলসিতে বুধ হয়ে আছে, ইংলিশ প্রিমিয়ার লিগে বুধ হয়ে আছে। আপনারা অনেকে হয়তো বয়স্করা এটা দেখে হচ্ছে এক ধরনের উন্নাসিকতা করে, কি করে এই ক্লাব ওই ক্লাব কি তোর দেশের বা তুই চিনো। ভাই এই অ্যাটাচমেন্টটা খুব জরুরি আমি যখন দেখতেছি। এবং মজার ব্যাপার, আলাপ তো অনেক কি করা যায়, ছোট একটা আলাপ করে, আমাদের হচ্ছে প্রচুর নারী ভক্তরা এখন হচ্ছে, আমি হচ্ছে ঢাকা ট্রিবিউনে থাকাকালীন বাংলাদেশি নারী ইউরোপিয়ান ফুটবলের ভক্তদের নিয়ে একটা বড় লেখা লিখছিলাম কোন একটা নারী দিবসে। তো আমি দেখি যখন হচ্ছে ইভেন আমাদের এই ইয়াং ছেলে পেলে যখন সে বোঝে সে আমার ফেলো লিভারপুল ফ্যান, সে আমার ফেলো চেলসি ফ্যান, সে আমার বার্সা ফ্যান, সে ওইগুলাও মাথায় রাখে না। সে তখন তার ইফটিস করতেছে না, সে তার কমরেড, সে তার বোন, সে তার সাথী, মানে অন্যান্য সব জায়গাতেও। আবার ধরো খেলা শেষ করে আমরা প্রচুর গালাগাল দিচ্ছি করতেছি, কিন্তু শেষ করে ভাই তুমি ইউনাইটেডও হইতে পারো, আমি লিভারপুল ফ্যান, তুমি ইউনাইটেড ফ্যান, কিন্তু আমরা আসলে শেষমেশ গলা মিলাচ্ছি। তো আমাদের রাজনীতিটাও যদি এরকম হইতো যে হচ্ছে কি ভাই দিন শেষে প্রচন্ড বিরোধিতা করো, প্রচন্ড ব্যান্টারিং হবে, তোমার আমার মতের মিল হবে না, গালিগালাজ করবো, কিন্তু পরস্পরের প্রতি ভীষণ রকম শ্রদ্ধাটা থাকতে হবে। তো ওইটা খুব জরুরি। আমরা মাঠে গেলে
আমরা হচ্ছে খেলা দেখলে আমাদের এই জিনিসটা আসতো, আমরা এটা হারায় ফেলতেছি, আমরা হিউম্যান কানেকশন হারায় ফেলতেছি। অগস্টের 15 তারিখ থেকে আসলে ফুটবল ক্লাব মৌসুম শুরু হতে যাচ্ছে। আজকে আমরা প্রথমে লিভারপুল ক্লাব নিয়ে আলোচনা করলাম ফয়েজের সাথে। আমরা পরবর্তী সেগমেন্টগুলোয় রিয়াল মাদ্রিদ, বার্সা, বিভিন্ন বায়ার্ন মিউনিক, অন্যান্য লিগের টিমগুলো নিয়ে আলোচনা করব। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।